আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি বায়োলজি সেকেন্ড পেপার ওয়ান শট এমসিকিউ সিরিজের আজকের ক্লাসটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি রশিন নাওয়ার। আজকে তোমাদের সাথে অধ্যায় 10 মানবদেহের প্রতিরক্ষা এই চ্যাপ্টারে কিছু এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করব। তাহলে চলো কথাবার্তা শুরু করি। এই চ্যাপ্টারে এমসিকিউ প্রশ্ন আসার ক্ষেত্রে একটা হটস্পট হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রতিরক্ষা স্তর, কোন প্রতিরক্ষা স্তরের অংশ কি, এই পয়েন্টগুলো। তাহলে কোন প্রতিরক্ষা স্তরের অংশ কি, চলো ফার্স্টে আমরা এটা একটু দেখে নিই। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের দেহে যে প্রতিরক্ষা স্তরগুলো, এই প্রতিরক্ষা স্তরগুলো আসলে কি? তুমি চিন্তা করতে পারো যে আমাদের দেহের ক্ষেত্রে যেমন বিভিন্ন ধরনের জীবাণু প্রবেশ করে, তেমনি আমাদের ঘরেও তো কিছু পরজীবী জিনিসপত্র প্রবেশ করে, যেমন ধরো মশা। তো এই যে মশাটা, এই মশাটাকে তুমি চাও না যে সে আমার বডিকে আক্রমণ করুক বা আমাকে কামড় দেখ, সেই জন্য তুমি ঘরের মধ্যে আসলে কয়েক লেয়ারের প্রোটেকশন রাখছো। হ্যাঁ, কিরকম প্রোটেকশন? ধরো তুমি বাসার যে বাইরের দিকে আছে, বাসার যে দরজা জানালা, এই জায়গাগুলোতে তুমি মসকিউটো নেট লাগাই দিলা। ঠিক আছে, তাহলে বাসার একটা ঘরের একেবারে দেয়ালের দিকে তুমি কিছু নেট দিয়ে দিলা। এরপরে তুমি করবা কি? এরপরে তুমি তোমার আশেপাশে যাতে মশা না আসতে পারে সেই জন্য তুমি কয়েল দিতে পারো, বিভিন্ন ধরনের ধোয়ার ব্যবস্থা করতে পারো। তারপরেও যদি মশা আলটিমেটলি তোমার কাছে চলেই আসে, তখন তুমি কিছু মসকিউটো রিপেলেন্ট পাওয়া যায় না, সেই রিপেলেন্টগুলো তোমার বডিতে ইউজ করতে পারো। তাহলে ওভারঅল একটা মশা যাতে তোমাকে কামড় না দিতে পারে সেই জন্য তুমি 3 লেয়ারের প্রোটেকশন লাগালা। একেবারে বাইরে রুমের একেবারে দেয়ালের দিকে তুমি মসকিউটো নেট দিলা, দরজাতে জানলাতে মসকিউটো নেট দিলা, তুমি তোমার ঘরের মধ্যে কিছু ধোয়ার ব্যবস্থা করলা, আবার নিজের গায়েও রিপেলেন্ট লাগালা। এখানে যেমন 3 স্তরের প্রতিরক্ষা আছে, 3 লেয়ারে, একটা ফেইল করলে তখন পরেরটা কাজ করছে, ঠিক তেমন আমার বডিতে যাতে কোনো রোগ জীবাণু না প্রবেশ করতে পারে সেই জন্য আমার বডিতেও 3 লেয়ারের প্রোটেকশন আছে। শুরু থেকে বাইরে থেকে ভেতরের দিকে, শুরু থেকে শেষ পর্যন্ত বাইরে থেকে ভেতরের দিকে আমাদের এই প্রতিরক্ষা স্তরগুলো কাজ করবে। তো চিন্তা করো তো, যে কোনো একটা প্রাণী দেহের ক্ষেত্রে আমি যদি টিস্যুর কথা চিন্তা করি, কত ধরনের টিস্যু থাকবে? 4 ধরনের টিস্যু থাকবে। আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু আর স্নায়ু টিস্যু। এই 4 ধরনের টিস্যুর মধ্যে আবরণী টিস্যুর কাজ কি? দেহের বাইরে আবরণ তৈরি করা। তাহলে যখনই কোনো একটা জীবাণু আমার বডিতে প্রবেশ করার চেষ্টা করবে, তখন সবার আগে যেই জিনিসটা আমার বডিকে প্রোটেক্ট করার চেষ্টা করবে জীবাণুটা থেকে, সেটা হচ্ছে আমাদের আবরণী টিস্যু। ওকে, তাহলে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করছে কে? কাজ করছে আমার আবরণী টিস্যুর বিভিন্ন অংশ। তো কোনো কারণে যদি সেটা ফেল করে যায়, তখন জীবাণুটা আবরণী টিস্যু ভেদ করে যোজক টিস্যু, পেশি টিস্যু বা স্নায়ু টিস্যুর কাছাকাছি চলে আসবে। তখন যেই প্রতিরক্ষা স্তরগুলো কাজ করবে সেগুলো হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় প্রতিরক্ষা স্তর। ওকে, তাহলে ওভারঅল এভাবেই আমাদের দেহে 3টা প্রতিরক্ষা স্তর কাজ করে। একটা যখন ফেল হয়ে যায় তখন পরেরটা কাজ করা শুরু করে দেয়। তো প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ যদি আমরা চিন্তা করি, প্রথম প্রতিরক্ষা স্তর যেটা আছে, সেই প্রথম প্রতিরক্ষা স্তরের আমরা যদি উদাহরণ চিন্তা করি তখন কি কি হতে পারে? প্রথম প্রতিরক্ষা স্তর, তো এটার উদাহরণগুলো তোমাদের মনে রাখতে অনেক কষ্ট হয় অনেকের। সিম্পলি মাথায় রাখবা, যখন একটা জীবাণু দেহের ভেতরে প্রবেশ করতে যাবে, আবরণী টিস্যু সেটাকে ফাইট করবে। আবরণী টিস্যু হিসেবে আমাদের দেহের মধ্যে দেহের বাইরের অংশটাকে ঘিরে রাখে কে? আবরণী টিস্যুর একটা অংশ, আমরা একটা অঙ্গ বলি ত্বক। হ্যাঁ, আমাদের যে ত্বক আছে সেটাই তো বডির বাইরের সমস্ত অংশগুলোকে ঢেকে রাখছে। ত্বকের একটা অংশ হচ্ছে আবরণী টিস্যু। ডেফিনেটলি ত্বকের মধ্যে যোজক টিস্যু আছে, স্নায়ু টিস্যু আছে, বাট একটা মেজর পোর্শন কি? মেজর পোর্শনই হচ্ছে আবরণী টিস্যু। ওকে, তাহলে ত্বক, সেই ত্বক চেষ্টা করবে যাতে বাইরে থেকে জীবাণু না প্রবেশ করতে পারে। এছাড়াও আর কি আছে? ধরো শরীরের বাইরের দিকে সব জায়গাতে তো আর ত্বক নাই, আমাদের ত্বকের পাশাপাশি কিছু ছিদ্র পথ আছে, যেমন ধরো চোখ, নাক, মুখ, কান বা রেচন জননতন্ত্রের ছিদ্র। জীবাণু তো এই ছিদ্রপথগুলো দিয়েও বডিতে প্রবেশ করতে যেতে পারে। তখন এই ছিদ্রপথগুলোতেও আলাদা আলাদা ভাবে কিছু পাহারাদার, কিছু প্রোটেক্টিভ জিনিসপত্র সেখানে রেখে দেওয়া হয়েছে, যাতে জীবাণু দ্বারা আমাদের বডিটা কোনোভাবেই আক্রান্ত না হয়, বডির যে অন্যান্য টিস্যুগুলো আছে সেগুলো যাতে কোনোভাবে আক্রান্ত না হয়। ওকে, তাহলে এবার আমরা প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণগুলো তাহলে মাথায় রাখার চেষ্টা করি। অবশ্যই প্রথমত থাকবে ত্বক, এছাড়াও প্রত্যেকটা ছিদ্র পথে আলাদা আলাদা ভাবে থাকবে। আমি যদি চোখের কথা চিন্তা করি, চোখের ক্ষেত্রে থাকবে অশ্রু,
যেই অশ্রুর মধ্যে আছে জীবাণুনাশক, ব্যাকটেরিয়া নাশক লাইসোজাইম। লাইসোজাইম। আমি যদি কানের কথা চিন্তা করি, কানের মধ্যে আছে সেরুমিনাস গ্রন্থি, সেই সেরুমিনাস গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেরুমেন। সেরুমেন। আমি যদি নাকের কথা চিন্তা করি, তাহলে নাকের মধ্যে শুরুতে থাকে কিছু লোম, অ্যান্ড এই লোম ভেদ করে যদি জীবাণু আরো ভেতরে শ্বসনতন্ত্রে প্রবেশ করেই ফেলে, তাহলে শ্বসনতন্ত্রের মিউকোসার মধ্যে থাকে সিলিয়াযুক্ত কিছু কোষ। তাহলে লোম, সিলিয়া। নাকের ক্ষেত্রে আছে লোম আর সিলিয়া। যখন নাকি এই জীবাণুটা আমাদের মুখ দিয়ে প্রবেশ করছে, তখন প্রথমত মুখে থাকা যে লালা, সেই লালা সেটাকে প্রতিহত করার চেষ্টা করবে। লালা ফেইল হয়ে গেলে মুখ থেকে জীবাণুটা পাকস্থলিতেও চলে যাবে। পাকস্থলীর যে আবরণী টিস্যু আছে, পাকস্থলীকে আবরণ করে রাখে, সেই আবরণী টিস্যুতে থাকা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয় কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কিছু পরিপাকের এনজাইম। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কিছু এনজাইম, এই এনজাইমগুলো প্রোটিওলাইটিক, স্পেশালি প্রোটিওলাইটিক যে এনজাইমগুলো, এই এনজাইমগুলো তখন জীবাণুকে ধ্বংস করার চেষ্টা করবে। ধরলাম তাও জীবাণু ধ্বংসপ্রাপ্ত হলো না, তখন বডি চেষ্টা করবে কি কোনোভাবে যদি এই জীবাণুকে যান্ত্রিকভাবে বমি করে বের করে দেওয়া যায় তাহলেও তো চলবে। আমি তাহলে বমি করে জীবাণুটাকে বের করে দেওয়ার চেষ্টা করি, বাট না, বমিও করা যাচ্ছে না। তখন জীবাণুটা পাকস্থলী থেকে চলে যাবে কোথায়? ক্ষুদ্রান্ত্র বা বৃহদান্ত্রতে, তাই তো? ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রতে। তো ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রতে যখন চলে যাবে, তখন সেখানে আছে কিছু উপকারী ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়োম, যেই উপকারী ব্যাকটেরিয়াগুলো নিজে সমস্ত পুষ্টি নিয়ে নিবে আর আমাদের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে আর কোনো পুষ্টিই দিবে না। তখন ব্যাকটেরিয়াটা নিজে কোনো পুষ্টি পাবে না, শক্তিহীনতায় সে মারাই যাবে। ওকে, তাহলে কিছু মাইক্রোবায়োম এখানে কাজ করে। এছাড়া যদি তাও সে আসলে প্রোটেকশন না দিতে পারে, তখন বলবে কি আচ্ছা তাহলে বমি তো করেও পসিবল হলো না, কোলনের দিকে বা বৃহদন্ত্রের দিকে চলে এসেছে, এবার তাহলে মলত্যাগের মাধ্যমেই সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করি। তাহলে মলত্যাগের মাধ্যমেও বের করে দেওয়ার চেষ্টা করা যেতে পারে। তাহলে মুখ দিয়ে যদি কোনো কিছু আমার বডিতে প্রবেশ করতে চায়, কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করতে চায়, তাহলে অনেকভাবে আমরা সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করতে পারি। আর যদি রেচন জননতন্ত্রের ছিদ্র দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, তখন আমাদের রেচনতন্ত্র, জননতন্ত্রে থাকা কিছু অ্যাসিড সেটাকে প্রতিহত করার চেষ্টা করবে। রেচনতন্ত্র, জননতন্ত্রের অ্যাসিড সেটাকে প্রতিহত করার চেষ্টা করবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর নিয়ে কথাবার্তা। কোনোভাবে যখন জীবাণুকে এই প্রথম প্রতিরক্ষা স্তর আর প্রতিহত করতে পারবে না, তখন কাজ করবে কে? তখন কাজ করবে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তো জীবাণু এতক্ষণ ছিল আবরণী টিস্যুর মধ্যে, যখন আবরণী টিস্যুর প্রোটেকশনের জায়গাগুলো কাজ করতে পারলো না, তখন সে জীবাণু কোথায় প্রবেশ করে ফেলবে? তখন সে জীবাণু প্রবেশ করে ফেলবে যোজক টিস্যু বা পেশি টিস্যু, এই জায়গাগুলোতে। তো যখন জীবাণু এই জায়গাগুলোতে প্রবেশ করবে, তখন আমাদের রক্তের কিছু কোষ, দেহের কিছু রাসায়নিক উপাদান সবাই মিলে আলটিমেটলি চেষ্টা করবে কি যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুটাকে যাতে ধ্বংস করে ফেলা যায়। রক্তের কোষগুলো আসলে কি? রক্তের কোষগুলো হচ্ছে ফ্যাগোসাইটিক কোষ, যেটা ফ্যাগোসাইটোসিস করে জীবাণুটাকে ধ্বংস করার চেষ্টা করবে। এছাড়াও থাকে কিছু সহজাত মারণ কোষ, সহজাত মারণ কোষ, যেটা সাইটোটক্সিন, রানাইজাইম, পারফোরিন এই টাইপের কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করে কোষ, যেই জীবাণুটা আমার দেহে প্রবেশ করলো সেটাকে ছিদ্র করে, জীবাণুর কোষকে ছিদ্র করে ধ্বংস করে মেরে ফেলার চেষ্টা করবে। প্রকৃতপক্ষে সহজাত মারণ কোষ দেহের জন্য ক্ষতিকারক যে কোষগুলো আছে সেগুলোকে, যেমন ক্যান্সার কোষ, আমার দেহেরই কোষ কিন্তু সেটা অনেক বেশি বেশি পরিমাণে তৈরি হচ্ছে, যখন এইরকম একটা কন্ডিশন হয় তখন সেটাকে আমরা বলি কি ক্যান্সার। এই ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার জন্য কিন্তু সহজাত মারণ কোষ কাজ করে। ওকে, তাহলে সহজাত মারণ কোষ কি করে? কোষের মধ্যে, কোষের যে কোষ ঝিল্লি আছে সেখানে কিছু ছিদ্র তৈরি করে, গ্রানাইজাইম, পারফোরিন, সাইটোটক্সিন এই টাইপের কিছু রাসায়নিক পদার্থ দিয়ে। সো কোষের ঝিল্লি যখন ছিদ্র হয়ে যাবে তখন কোষটা অটোমেটিকলি মারাই যাবে। ওকে ফাইন, তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে আছে কি ফ্যাগোসাইটিক কোষ, সহজাত মারণ কোষ। সহজাত মারণ কোষেরই আরেকটা নাম কি? এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। ফ্যাগোসাইটিক কোষের মধ্যে কে কি আছে? ম্যাক্রোফেজ, নিউট্রোফিল।
ফাইন, তাহলে এইগুলো হচ্ছে আমাদের রক্তনালীর ভেতরে থাকা কিছু কোষ। তো এই কোষগুলো কাজ করতে হেল্প করবে কিছু রাসায়নিক উপাদান, যেমন সাইটোকাইনস, কমপ্লিমেন্টস, এছাড়াও থাকবে ইন্টারফেরন। সাইটোকাইন, কমপ্লিমেন্টস, এগুলো কোথায় কাজ করবে? আমাদের ফ্যাগোসাইটিক কোষ বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাগোসাইটোসিস করবে, বিভিন্নভাবে জীবাণুকে যে ধ্বংস করবে সেই ক্ষেত্রে হেল্প করার জন্য থাকবে সাইটোকাইনস, কমপ্লিমেন্টস। ইন্টারফেরন কি করবে? ইন্টারফেরন ভাইরাসকে ধ্বংস করার জন্য কাজ করবে। ইন্টারফেরন হচ্ছে গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ যেটা ভাইরাসকে ধ্বংস করার ক্ষেত্রে কাজ করে। আর এই যে পুরো ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো আসলে কিছু প্রক্রিয়ার মাধ্যমে হবে। প্রক্রিয়াগুলো কি কি? প্রক্রিয়াগুলো হবে হচ্ছে প্রদাহ, জ্বর, রক্ততঞ্চন। জীবাণু আমার দেহে প্রবেশ করলে জীবাণুটা যাতে আসলে বেশি আরামদায়ক কন্ডিশনে না থাকতে পারে, জীবাণুটা যাতে ধ্বংসপ্রাপ্ত হতে পারে, সেই জন্য যে প্রোটেক্টিভ রেসপন্স আমার বডিতে তৈরি হয় সেটাই হচ্ছে প্রদাহ। এই প্রোটেক্টিভ রেসপন্সের একটা অংশ হিসেবে জ্বর হয়। যখন জ্বর হয়, দেহের তাপমাত্রা বেড়ে যায়, তখন সেটা আমার জন্য যেমন একটু কষ্টের কারণ হয়, আমার দেহে বেড়ে ওঠা যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা যেইটাই থাকুক, সেই জীবাণুর জন্যও কিন্তু সেটা একটা কষ্টদায়ক কন্ডিশন হয়। সো জ্বর কিন্তু আলটিমেটলি আমার দেহের একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে। এছাড়াও আছে রক্ততঞ্চন। তাহলে তিনটা হচ্ছে প্রক্রিয়া, তিনটা হচ্ছে হেল্পার, আর দুইটা হচ্ছে আমাদের রক্তের ভেতরে কোষ। এরা সবাই মিলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আমার জীবাণুটাকে ধ্বংস করার চেষ্টা করবে। তাও তো আসলে হবে না, তখন দেখা যাবে কি আমার দেহের তৃতীয় প্রতিরক্ষা স্তর অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। তৃতীয় প্রতিরক্ষা স্তর কি করবে? কোন জীবাণুটা আসলো সেটাকে অ্যানালাইসিস করবে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের কিছুটা হেল্প নিয়ে লাস্টে আমাদের বডিতে যেই লিম্ফোসাইটসগুলো আছে সেই লিম্ফোসাইটগুলো কাজে লাগিয়ে লিম্ফোসাইটের মধ্যে বি লিম্ফোসাইট থেকে তৈরি করে ফেলবে প্লাজমা কোষ থেকে তৈরি করে ফেলবে অ্যান্টিবডি। এছাড়াও বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট দুইটা থেকেই তৈরি হবে মেমোরি কোষ। তাহলে লিম্ফোসাইট, অ্যান্টিবডি, মেমোরি কোষ, এই সব কিছু দিয়ে আলটিমেটলি পরে দেখা যাবে কি অ্যান্টিবডিটা সরাসরি জীবাণুটাকে আক্রমণ করবে, জীবাণুকে ধ্বংস করে ফেলবে। মেমোরি কোষ সেটাকে স্মৃতিতে ধরে রাখবে যে হ্যাঁ, এই জীবাণুটা আমার বডিতে এসেছিল, আসার পরে আমার বডিতে কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে সেটাকে ধ্বংস করতে হয়েছিল, তার মানে ডেফিনেটলি এই জীবাণু আমার জন্য ক্ষতিকর। আবার যখন সেই জীবাণু প্রবেশ করবে তখন আমি সরাসরি অ্যান্টিবডিতে পরিণত হয়ে যাব, আর এই অ্যান্টিবডি দিয়ে আমি জীবাণুকে ধ্বংস করব। ঠিক আছে, তাহলে ওভারঅল আমার দেহে এই তিনটাই প্রতিরক্ষা স্তর। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর। এদের উদাহরণগুলো লাগবে, প্রত্যেকটা আসলে কিভাবে কাজ করছে অল্প অল্প করে সেটাও জানতে হবে। ওকে, তাহলে চলো এবার আমরা এমসিকিউ গুলো সলভ করা ট্রাই করি। প্রথম প্রশ্নে বলেছে প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ কোনটি? ইন্টারফেরন, সহজাত মারণ কোষ, সেরুমেন নাকি ম্যাক্রোফেজ? আমরা এখানে দেখতেই পাচ্ছি ইন্টারফেরন, সহজাত মারণ কোষ বা ম্যাক্রোফেজ, এই সব কিছুই আলটিমেটলি কোন স্তরের অংশ? দ্বিতীয় স্তরের অংশ। দেখো, ম্যাক্রোফেজ হচ্ছে ফ্যাগোসাইটিক কোষ, সহজাত মারণ কোষ ইন্টারফেরন, এরা সবাই দ্বিতীয় স্তরে থাকবে। যখন আবরণী টিস্যু ফেইল করে যাবে, দেহের বাইরের ত্বক বা ছিদ্রপথগুলোর পাহারাদারগুলো ফেইল করে যাবে, তখন তারা কাজ করবে। সো এরা সবাই কার অংশ? এরা সবাই হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। ঠিক আছে, এরা সবাই হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। তাহলে কারেক্ট অ্যান্সার এখানে কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে সেরুমেন। সেরুমেন কোথায় থাকে? সেরুমেন থাকে হচ্ছে আমাদের কানে। কানের মধ্যে থাকে, কর্ণকুহরে থাকে কিছু সেরুমিনাস গ্রন্থি। কর্ণকুহরে থাকা এই সেরুমিনাস গ্রন্থি থেকে সেরুমেন ক্ষরিত হয়। সেরুমেনটা কি করে? সেরুমেন হচ্ছে বাই ডিফল্ট একটা মোম জাতীয় পদার্থ। মোম জাতীয় পদার্থ মানে কি? এটা একটা আঠালো টাইপের পদার্থ। যেহেতু এটা আঠালো পদার্থ, যে কোনো পোকামাকড় খুব সহজেই কিন্তু কানের ভেতরে প্রবেশ করতে পারবে না, কানের ভেতরে পানি প্রবেশ করতে পারবে না, সবকিছু দিয়ে সে আলটিমেটলি কানের ভেতরের অংশটাকে প্রোটেকশন দিয়ে থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে নিচের কোনটি মানবদেহের
প্রথম প্রতিরক্ষা স্তরের সাথে সম্পর্কিত। দেখতেই পাচ্ছ একই প্রশ্ন কিন্তু বারবার চলে আসছে। এ নাম্বার অপশনে বলছে প্রদাহ, বিতে বলছে ইন্টারফেরন, সিতে জ্বর, ডিতে সিলিয়া। বুঝতেই পারছি প্রদাহ, ইন্টারফেরন, জ্বর এই তিনটাই হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার ডেফিনেটলি ডি, সিলিয়া। এই সিলিয়া কোথায় থাকে? সিলিয়া থাকে আমাদের শ্বসনতন্ত্রে। আমরা বলেছিলাম কোন একটা জীবাণু যদি নাক দিয়ে আমাদের শ্বসনতন্ত্রে প্রবেশ করতে চায়, তখন শ্বসনতন্ত্রের ভেতরের দিকে যে মিউকাস ঝিল্লি থাকে, সেই মিউকাস ঝিল্লিতে থাকা কিছু সিলিয়া যুক্ত কোষ ঝাড়ু দেওয়ার মাধ্যমে যেরকম ভাবে আমরা ময়লা দূর করে ফেলি, ঠিক সেরকম ভাবে মিউকাসের সাথে মিশ্রিত অবস্থায় ধুলাবালি বা রোগ জীবাণুটাকে দেহের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে সিলিয়া কোন স্তরের অংশ? অবশ্যই সিলিয়া প্রথম প্রতিরক্ষা স্তরের সাথে সম্পর্কিত। তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই, নিচের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ? তাহলে তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকবারই কিন্তু বোর্ড এক্সামগুলোতে প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর এদের উদাহরণ দিয়ে প্রচুর এমসিকিউ কোয়েশ্চেন আসে। সো এই চ্যাপ্টারের এমসিকিউ কোয়েশ্চেন আসার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা। ওকে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডেফিনেটলি ত্বক। কেন? কারণ ফ্যাগোসাইট, এরা ফ্যাগোসাইটোসিস করবে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। ইন্টারফেরন ভাইরাসকে ধ্বংস করে, এটাও হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। কমপ্লিমেন্ট সিস্টেম, এটাও কিন্তু দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। সবই হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ, বাদ বাকি থাকেই হচ্ছে একটা, সেই হচ্ছে আমাদের ত্বক। ত্বক কিভাবে প্রোটেকশনের কাজকর্ম করে? প্রথমত ত্বক দেহের বাইরের অংশগুলোকে খুবই টাইটলি কভার করে রাখে, তো এটা একটা বাহ্যিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে। মেকানিক্যাল ব্যারিয়ার বা একটা বাহ্যিক প্রতিবন্ধক হিসেবে কাজ করছে, প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। ফাইন। এছাড়াও ত্বকের মধ্যে থাকে কিছু গ্রন্থি, যেই গ্রন্থিগুলো থেকে বিভিন্ন জিনিসপত্র খরিত হয়ে আমাদেরকে প্রোটেকশনের কাজকর্মগুলো করে। এই যে জিনিসপত্রগুলো, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকটেরিয়া নাশক। যেমন ত্বকের মধ্যে যে ঘর্মগ্রন্থি থাকে, শ্বেত গ্রন্থি থাকে, সেখান থেকে নিঃসৃত হয় ডার্মিসাইডিন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ। ডার্মিসাইডিন কি নিঃসৃত হয়? ডার্মিসাইডিন। এই ডার্মিসাইডিন কিন্তু ব্যাকটেরিয়া নাশক। ডার্মিসাইডিন। এছাড়াও কি আছে? এছাড়াও আছে দুধের ক্ষেত্রে ল্যাক্টোপারঅক্সিডেজ, দুধের ক্ষেত্রে ল্যাক্টোপারঅক্সিডেজ, সিমেনের ক্ষেত্রে স্পারমিন, অশ্রু, লালা, এগুলোতে থাকবে লাইসোজাইম। এই সমস্ত রাসায়নিক পদার্থগুলো ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে আমাদের দেহে কিন্তু প্রোটেকশন দিবে। আর এদেরকে কেন ত্বকের সাথে অ্যাসোসিয়েটেড হিসেবে বলছি? কারণ এরা ত্বকের সাথে অ্যাসোসিয়েটেড বিভিন্ন গ্রন্থি থেকেই নিঃসৃত হয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার ক্ষেত্রে কাজ করবে। ওকে, তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে কোনটি? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অর্থাৎ আবরণী টিস্যু ফেইল হয়ে গেলে, ত্বক আর বিভিন্ন ছিদ্রপথে থাকা গার্ডগুলো ফেইল হয়ে গেলে তখন সে কাজ করবে। নিউট্রোফিল, লাইসোজাইম, স্পারমিন নাকি সেরোমেন? অবশ্যই অ্যান্সার হবে কি? নিউট্রোফিল। কেন নিউট্রোফিল? কারণ আমরা জানি নিউট্রোফিল হচ্ছে এক ধরনের ফ্যাগোসাইটিক কোষ। যখনই জীবাণু নাকি আমাদের দেহের ভেতরে আবরণী টিস্যু ভেদ করে চলে আসবে, তখন সে কি করবে? তখন সে করবে ফ্যাগোসাইটোসিস। কিভাবে ফ্যাগোসাইটোসিস করবে? প্রথমত একটা জীবাণু আমার বডির ভেতরে প্রবেশ করার চেষ্টা করবে। জীবাণু যখন বডির ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে, প্রথম প্রতিরক্ষা স্তর ফেইল হয়ে গেল আমার যোজক টিস্যুর একটা জায়গাতে জীবাণুটা আছে। এই যে জীবাণুটা আমি ধরলাম যোজক টিস্যুর ভেতরে আছে, তখন এই জীবাণুটার সাথে আমাদের দেহে থাকা কিছু অণু, কিছু রাসায়নিক পদার্থ যাদেরকে আমরা বলি অপসোনিন, সেই অপসোনিন এসে যুক্ত হবে। তাহলে একটা জীবাণু যখন আমার দেহে আবরণ টিস্যু ভেদ করে যোজক টিস্যুতে প্রবেশ করলো, তখন এই জীবাণুর সাথে যুক্ত হয়ে গেল আমাদের দেহের অপসোনিন। অপসোনিন অনেকটা সিলের মতো করে কাজ করে। বাইরে থেকে একটা কিছু আসলো, তার কপালের মধ্যে সিল মেরে দিল যে হ্যাঁ তুমি আমার নিজস্ব না, তুমি বাইরের কেউ। এই অপসোনিন এসে জীবাণুর সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় অপসোনাইজেশন। প্রক্রিয়াটাকে কি বলা হয়? অপসোনাইজেশন। খুব ভালো কথা।
এই অপসোনাইজেশন হলে সুবিধা হলো কি, সুবিধা যেটা হলো আমাদের রক্তনালীর ভেতরে যে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ ওরা ছিল, এরা এবার খবর পেয়ে গেল যে হ্যাঁ দেহের বাইরে থেকে কিছু একটা এখানে এসেছে, এই যে জিনিসটা এখানে আসলো সেই জিনিসটাকে আমাকে ভক্ষণ করতে হবে। ওরা কিন্তু নিজে থেকে আসলে বুঝতে পারে না যে দেহের বাইরে থেকে কোনো একটা কিছু এসেছে, ওদেরকে ফার্স্টে চিনাই দিতে হয় যে হ্যাঁ বাইরে থেকে কিছু একটা এসেছে। চেনানোর কাজটা কে করে? অপসোনিন। কোন প্রক্রিয়ায়? অপসোনাইজেশন প্রক্রিয়ায়। অপসোনাইজেশন মানে হচ্ছে জীবাণুর সাথে অপসোনিন যুক্ত হওয়া। খুব ভালো কথা। নিউট্রোফিল, ম্যাক্রোফেজ মোনোসাইট পরিণত হয়ে যাবে ম্যাক্রোফেজে, তাহলে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এরা এবার রক্তনালী থেকে বাইরে চলে আসবে। কিভাবে বাইরে চলে আসবে? এই যে রক্তনালীটা এখানে ছিল, এই রক্তনালীর মধ্যে এবার হয়ে যাবে প্রদাহ প্রক্রিয়া। মানে হচ্ছে রক্তনালীর পাশে যেই জায়গাটাতে যোজক টিস্যুর যেই জায়গাটাতে জীবাণু আছে সেখানে একটা প্রক্রিয়া হবে, প্রক্রিয়ার নাম হচ্ছে প্রদাহ। প্রদাহ, প্রদাহ মানে কি? প্রদাহ মানে হচ্ছে এই জায়গাটাতে যে রক্তনালীগুলো আছে, রক্তনালীগুলো কিছুটা স্ফীত হয়ে যাবে, রক্তনালী প্রসারিত হয়ে যাবে, আগের অবস্থায় আর থাকবে না। রক্তনালী প্রসারিত হয়ে যাবে, আগের অবস্থায় আর থাকবে না, কিছুটা ডাইলেটেড হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু রক্তনালীটাকে ডাইলেটেড করে এঁকে দিই। রক্তনালীটা তখন হয়ে যাবে প্রসারিত। রক্তনালী কিছুটা যখন প্রসারিত হয়ে যায় তখন রক্তনালীর ভেদ্যতা বেড়ে যায়। রক্তনালীর ভেদ্যতা বেড়ে যায়। রক্তনালীর যখন নাকি ভেদ্যতা বেড়ে যাবে তখন খুব সহজেই ম্যাক্রোফেজ, নিউট্রোফিল এরা রক্তনালী থেকে বাইরে চলে আসতে পারবে। ওকে, রক্তনালী থেকে তখন তারা বাইরে চলে আসতে পারবে। আমি ধরলাম এখানে আমার যে ম্যাক্রোফেজ আছে সেই ম্যাক্রোফেজ রক্তনালী থেকে বাইরে চলে আসছে। ওকে, ম্যাক্রোফেজটাকে আমরা এবার একটু এঁকে ফেলি। এই ধরলাম আমাদের ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজটা রক্তনালী থেকে সে বাইরে চলে আসছে। এখন রক্তনালী থেকে বাইরে আসার পর সুন্দর মতো কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় সে চলে যাবে কার কাছে? কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় চলে যাবে আমাদের এই যে জীবাণু, সেই জীবাণুর কাছে। জীবাণুর কাছে চলে গেল। জীবাণুর কাছে চলে গেলে, জীবাণুর কাছে যখন সে এবার চলে যাবে তখন কি হবে ঘটনা? তখন কি হবে ঘটনা? আমার এই ধরলাম ম্যাক্রোফেজ, এটা ধরলাম হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজের গায়ে থাকা কিছু রিসেপ্টরের সাথে, ম্যাক্রোফেজের গায়ে থাকা কিছু রিসেপ্টরের সাথে আমাদের অপসোনিনগুলো বাইন্ড করে ফেলবে। অপসোনিনগুলো বাইন্ড করে ফেলবে। ওকে, তাহলে কি বললাম, ঘটনা কি হলো? প্রথমত জীবাণু যখন যোজক টিস্যুতে ঢুকে গেল তখন যোজক টিস্যুতে আসার পরে অপসোনিন নামের কিছু পদার্থ জীবাণুর গায়ে লেগে গেল। খুব ভালো কথা। তারপরে শুরু হয়ে গেল কি? প্রদাহ। প্রদাহ হলে আমাদের রক্তনালীটা প্রসারিত হয়ে যায়। কেন প্রসারিত হয়ে যায়? কারণ জীবাণু যেখানে আক্রমণ করেছে সেখান থেকে কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যেমন যেমন হিস্টামিন হতে পারে, প্রোস্টাগ্ল্যান্ডিন হতে পারে, ব্র্যাডিকাইনিন হতে পারে। এই ধরনের রাসায়নিক পদার্থগুলো যখন নিঃসৃত হয় তখন প্রদাহ শুরু হয়ে যায়, রক্তনালীটা প্রসারিত হয়ে যায়, রক্তনালীর ভেদ্যতা বেড়ে যায়, জায়গাটা কিছুটা গরম হয়ে যায়, ফুলে যায়। ওভারঅল এইসব কিছুর কারণে ম্যাক্রোফেজ সুন্দর মতো আমাদের রক্তনালী থেকে বাইরে চলে আসতে পারে। রক্তনালী থেকে বাইরে আসার পর সেই কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় জীবাণু যেই জায়গাটাতে আছে ঠিক সেই জায়গাটাতে চলে যায়। যখন সে জীবাণুর কাছে চলে গেল তখন জীবাণুর গায়ে যে অপসোনিন ছিল সেই অপসোনিনের সাথে তার কোষ ঝিল্লিতে থাকা কিছু রিসেপ্টর দিয়ে বাইন্ড করে ফেলবে। খুব ভালো কথা। বাইন্ড করার পর এবার কি হবে? এবার যেটা হবে, এতক্ষণ আমাদের যেই ম্যাক্রোফেজটা ছিল, সেই ম্যাক্রোফেজ থেকে কিছু ক্ষণপদ তৈরি হবে। ম্যাক্রোফেজ থেকে কিছু ক্ষণপদ তৈরি হবে আর এই ক্ষণপদগুলো আস্তে আস্তে মিলিত হয়ে যাবে। তাহলে আমরা চলো আগে অপসোনিন যে রিসেপ্টরের সাথে বাইন্ড করেছিল সেই রিসেপ্টরগুলোকে দেখাই। এই তো হচ্ছে আমাদের সেই রিসেপ্টর। এই রিসেপ্টরের সাথে বাইন্ড করেছিল আমাদের অপসোনিন, রিসেপ্টরের সাথে বাইন্ড করেছিল আমাদের অপসোনিন, আর অপসোনিনটা বাইন্ড করেছিল আমাদের জীবাণুর সাথে। ওকে, তাহলে মোটামুটি এই তো হচ্ছে চেহারাটা। এবার আমাদের যেই ম্যাক্রোফেজ আছে, ম্যাক্রোফেজ থেকে ক্ষণপদ তৈরি হলো। ক্ষণপদ কোন জায়গাটা? এই জায়গাগুলো হচ্ছে ক্ষণপদ। এই ক্ষণপদ তৈরি হবে, আস্তে আস্তে ক্ষণপদগুলো মিলিত হয়ে যাবে। ক্ষণপদ যখন মিলিত হয়ে যাবে ওভারঅল আমরা দেখতে পাবো কি? ওভারঅল আমরা দেখতে পাবো যে একটা গহ্বরের ভেতরে আমাদের জীবাণুটা ম্যাক্রোফেজের ভেতরে চলে আসলো। এই যে গহ্বরটা, এই গহ্বরটাকেই কি বলা হয়? এই গহ্বরটাকেই বলা হয় ফ্যাগোজোম। এটাকেই বলা হয় ফ্যাগোজোম।
ফ্যাগোজোম। খুব ভালো কথা, এটা হচ্ছে ফ্যাগোজোম। এছাড়াও আমাদের ম্যাক্রোফেজের বডির ভেতরে কি আছে? ম্যাক্রোফেজের বডির ভেতরে আছে অবশ্যই লাইসোজোম। ম্যাক্রোফেজের বডি মানে তো ম্যাক্রোফেজ একটা কোষই, কোষের ভেতরে একটা কোষীয় অঙ্গাণু তো থাকবেই। অঙ্গাণুটাকে, অঙ্গনটা হচ্ছে লাইসোজোম। ফ্যাগোজোম, লাইসোজোম। খুবই ভালো কথা। এই যে ফ্যাগোজোম আর এই যে লাইসোজোম, ফ্যাগোজোম লাইসোজোম, এবার এই দুইটা হয়ে যাবে মিলিত। কেন? কারণ ম্যাক্রোফেজ কি চায়? ম্যাক্রোফেজ চায় জীবাণুটা আসলে ধ্বংসপ্রাপ্ত হোক, তাই তো? ম্যাক্রোফেজ যখন জীবাণুটাকে ধ্বংস করতে চাবে, অবশ্যই সে হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে, যেই এনজাইমগুলো লাইসোজোমের ভেতরে আছে, সেই হাইড্রোলাইটিক এনজাইমগুলো দিয়ে আমাদের যেই জীবাণুটা ছিল সেই জীবাণুটাকে ধ্বংস করে ফেলার চেষ্টা করবে। ওকে, আমাদের এই জীবাণুটাকে সে হাইড্রোলাইটিক এনজাইম যেটা লাইসোসোমের ভেতরে ছিল সেটা দিয়ে ধ্বংস করে ফেলার চেষ্টা করবে। যখন ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু এই ফ্যাগো লাইসোসোমের ভেতরে আর কিছুই অবশিষ্ট থাকবে না। থাকবে কি? থাকবে হচ্ছে আমাদের সেই ব্যাকটেরিয়ার বা জীবাণুটার ধ্বংসপ্রাপ্ত অংশগুলো। ঠিক আছে, ব্যাকটেরিয়া বা জীবাণুটার ধ্বংসপ্রাপ্ত অংশগুলো থাকবে। এই তো মোটামুটি এই হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা। এই পুরো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটাই হচ্ছে এটা। এই অংশটা তাহলে কি? এই অংশটা হচ্ছে লাইসোজোম প্লাস ফ্যাগোজোম, অর্থাৎ ফ্যাগোলাইসোজোম। যখন ফ্যাগোলাইসোজোমের ভেতরে জীবাণু ধ্বংস করা শেষ হয়ে যায় তখন কি করে জানো? তখন এই ম্যাক্রোফেজের বাইরে থাকা, ম্যাক্রোফেজের কোষঝিল্লিতে থাকা আরেকটা গঠন যেটার নাম মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, সেই গঠনের সাথে জীবাণুর যে ধ্বংসাবশেষ আছে সেই ধ্বংসাবশেষকে আবদ্ধ করে রেখে দেয়। হ্যাঁ, তাহলে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের সাথে জীবাণুর ধ্বংসাবশেষ এবার বাইন্ড হয়ে ম্যাক্রোফেজের কোষ ঝিল্লির বাইরের দিকে উপস্থাপিত হবে। এই যে উপস্থাপনটা, এই উপস্থাপনটা কিসের হলো? জীবাণুর ধ্বংসাবশেষ, বা আমরা বলতে পারি কি অ্যান্টিজেনের ধ্বংসাবশেষ। যেই কোষগুলো অ্যান্টিজেনের ধ্বংসাবশেষকে উপস্থাপন করে তাদেরকেই বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ। অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসি, এরা কারা কারা আছে? এদের উদাহরণ কি কি আছে? এদের উদাহরণ হিসেবে আছে প্রথমত ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ। এছাড়াও আছে ডেনড্রাইটিক কোষ, ডেনড্রাইটিক কোষ। কখনো কখনো বলা হয় বি লিম্ফোসাইটও আছে, বি লিম্ফোসাইট। ওকে, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক কোষ, বি লিম্ফোসাইট, এরা অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ হিসেবে কাজ করে। সবচেয়ে বেশি কোনটা কোনটা ইম্পর্টেন্ট? ম্যাক্রোফেজ আর ডেনড্রাইটিক কোষ, এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাবে তারা কি করে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। খুব ভালো কথা। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করলে লাভটা হচ্ছে কি? এখানে পরবর্তীতে ঘটনা কি ঘটবে? আমাদের যেই ব্যাকটেরিয়াটা এখানে ছিল, যেই ব্যাকটেরিয়াটা আমাদের ম্যাক্রোফেজ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, আমরা তো চাই যে এই ব্যাকটেরিয়ার আরো যারা সঙ্গী সাথী আমাদের দেহে প্রবেশ করেছে, সে তো নিশ্চয়ই একা প্রবেশ করে নাই, আরো সঙ্গী সাথী তো নিশ্চয়ই ছিল, সেই সঙ্গী সাথীদেরকেও তো ধ্বংস করতে হবে। তার জন্য আমার আরো ম্যাক্রোফেজ দরকার। আমি চাই আরো ম্যাক্রোফেজ এসে ফ্যাগোসাইটোসিস করুক। আমি চাই আমার দেহে অ্যান্টিবডি তৈরি হোক, অনেক বেশি বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হওয়া দরকার। এছাড়াও কি দরকার? ভবিষ্যতে যাতে এই জীবাণু আসলে আবার আমরা সেটাকে ধ্বংস করতে পারি, সেই জন্য কিছু মেমোরি কোষও তৈরি হওয়া দরকার। এই জন্য সে কি করছে? এই জন্য অ্যান্টিজেন প্রেজেন্টেশন করছে। খুব ভালো কথা। অ্যান্টিজেন প্রেজেন্টেশন হলো, এই অ্যান্টিজেন প্রেজেন্টেশন হওয়ার কারণে আমাদের বডিতে থাকা যে টি লিম্ফোসাইট আছে, আমাদের বডিতে থাকা যে টি লিম্ফোসাইট আছে, সেই টি লিম্ফোসাইট এসে এমএইচসি বা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সে থাকা জীবাণুর সাথে এবার বাইন্ড করা শুরু করবে। ঠিক আছে, তাহলে যখন নাকি জীবাণুটা ফ্যাগোসাইটোসিস হলো, একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, তার একটা অংশ মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের সাথে বাইন্ড করে প্রেজেন্টেশন হয়ে থাকলো। কাদের মাধ্যমে? ম্যাক্রোফেজের মাধ্যমে হয়, ডেনড্রাইটিক কোষের মাধ্যমে হয়, খুব অল্প ক্ষেত্রে বি লিম্ফোসাইটের ক্ষেত্রেও হতে পারে। তাহলে এদের দ্বারা সে প্রেজেন্টেড হয়। কে প্রেজেন্টেড হয়? অ্যান্টিজেনগুলো, যেই জীবাণুগুলো দেহে প্রবেশ করেছে তার ধ্বংসাবশেষগুলো এমএইচসি দিয়ে প্রেজেন্টেড হয় এপিসি গুলো দিয়ে। খুব ভালো কথা। প্রেজেন্টেড হওয়ার দরকার কি? সুবিধা কি? দরকার, কারণ আমি চাই এই জীবাণুটার সাথে যারা যারা এসেছে সমস্ত জীবাণুকে আমি মেরে ফেলবো। সেই জন্য আমার আরো বেশি ফ্যাগোসাইটোসিস হওয়ার জন্য ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করতে হবে, অ্যান্টিবডি তৈরি করতে হবে, মেমোরি কোষ তৈরি করতে হবে। ওভারঅল এই সব কিছু করার জন্য
হেল্প করার জন্য এক ধরনের টি লিম্ফোসাইট অ্যাক্টিভ করতে হয়। এই টি লিম্ফোসাইটগুলোকে বলা হয় হেল্পার টি লিম্ফোসাইট। হেল্পার টি লিম্ফোসাইট সে কি করে, সে তার মধ্যে থাকা কিছু রিসেপ্টর দিয়ে আবার অ্যান্টিজেন যেটা এমএইচসি দিয়ে এপিসি দিয়ে প্রেজেন্টেড হলো সেটার সাথে বাইন্ড করবে, বাইন্ড করে কিছু রাসায়নিক পদার্থ সে সিক্রেট করবে। যেমন যেমন ওই যে আমরা বলেছিলাম কিছু সাইটোকাইন, সে কিছু এখানে সাইটোকাইন রিলিজ করবে। আবার কিছু কমপ্লিমেন্ট সিস্টেমকেও সে অ্যাক্টিভ করতে পারে। আমরা বলেছিলাম না রক্তের মধ্যে কি থাকে, সাইটোকাইন থাকে, কমপ্লিমেন্ট সিস্টেম থাকে। এই যে মনে পড়ে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ হিসেবে সাইটোকাইন্স থাকে, কমপ্লিমেন্ট সিস্টেম থাকে। এই যে সাইটোকাইন, এই যে কমপ্লিমেন্ট সিস্টেম, এবার সে তাদেরকে ক্ষরণ করা শুরু করে দিবে। ক্ষরণ করলে অনেক অনেক সুবিধা আছে। তার মধ্যে একটা সুবিধা হচ্ছে প্রথমত সে ম্যাক্রোফেজকে আরো ম্যাক্রোফেজকে সক্রিয় করা শুরু করবে, আরো ম্যাক্রোফেজ সক্রিয় হতে থাকবে। সেই ম্যাক্রোফেজগুলো জীবাণুকে ফ্যাগোসাইটোসিস করবে, ফ্যাগোসাইটোসিস করে সেটাকে প্রেজেন্ট করবে, যেহেতু সে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সেটাকে প্রেজেন্ট করবে। পাশাপাশি সে কি করতে পারবে, আরো হেল্পার টি সেলকেও কিন্তু অ্যাক্টিভ করতে পারবে। খুব ভালো কথা, ম্যাক্রোফেজ সক্রিয় হলো। এছাড়াও সে নিজেকেও আরো বেশি পরিমাণে স্টিমুলেট করে, অর্থাৎ একটা হেল্পার টি সেল গিয়ে আরো হেল্পার টি সেলকে সক্রিয় করতে থাকে। ওকে, আরো হেল্পার টি সেলকে সে সক্রিয় করতে থাকে, আর সে বি লিম্ফোসাইটকেও সক্রিয় করতে থাকে। তাহলে আমরা বুঝলাম তিনটা কোষকে সে সক্রিয় করছে, একটা হচ্ছে ম্যাক্রোফেজ, একটা হচ্ছে টি লিম্ফোসাইট হেল্পার টি সেল, আর একটা হচ্ছে বি লিম্ফোসাইটকে। খুব ভালো কথা, যখন এরা সবাই সক্রিয় হয়ে যায় তখন কি করে, ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে, এটা তো আমরা জানি। ফ্যাগোসাইটোসিস করে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে থাকে। আমাদের যে হেল্পার টি কোষ আরো ম্যাক্রোফেজকে সক্রিয় করে, আরো হেল্পার টি কোষকে সক্রিয় করে, বি লিম্ফোসাইটকে সক্রিয় করে। এছাড়াও হেল্পার টি কোষ থেকে পরবর্তীতে গিয়ে মেমোরি কোষ তৈরি হয়, আমরা দেখব। আর বি লিম্ফোসাইট কি করে, কোষ বিভাজন করতে থাকে। বি লিম্ফোসাইট কোষ বিভাজন করতে থাকে, সে দুই ধরনের কোষ তৈরি করে। একটাকে বলা হয় কার্যকর বি লিম্ফোসাইট, আরেকটাকে বলা হয় মেমোরি কোষ। এই মেমোরি কোষ কি করে, এই যে অ্যান্টিজেনের চেহারাটা আছে, যেই অ্যান্টিজেনের টুকরোটাকে এখানে প্রেজেন্ট করা হলো, এই অ্যান্টিজেনের চেহারাটাকে সে মনে রাখে। ভবিষ্যতে কোনো সময় যদি আবার এরকম একটা অ্যান্টিজেন দেহে প্রবেশ করে তখন সে সেটাকে সেন্স করতে পারে, সেটাকে মনে করতে পারে। আর এই যে কার্যকর বি লিম্ফোসাইট, এই কার্যকর বি লিম্ফোসাইট আসলে কি করে, এই কার্যকর বি লিম্ফোসাইট আসলে অ্যান্টিবডি তৈরি করে। কারণ কার্যকর বি লিম্ফোসাইটেরই আরেকটা নাম হচ্ছে প্লাজমা কোষ। কার্যকর বি লিম্ফোসাইট বা প্লাজমা কোষ থেকে তাহলে কি তৈরি হচ্ছে আমাদের অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি গিয়ে জীবাণুর সাথে বাইন্ড করে সেটাকে ধ্বংস করে দিবে। অ্যাগ্লুটিনেশন করে করতে পারে, প্রেসিপিটেশন করে করতে পারে। ঠিক আছে, ওকে। আর আমাদের যে হেল্পার টি কোষ ছিল, হেল্পার টি কোষ সক্রিয় হয়ে সেও কিছু মেমোরি টি লিম্ফোসাইট তৈরি করতে পারে, মেমোরি টি লিম্ফোসাইট। ওকে, আশা করি পুরো ব্যাপার স্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেল, কিভাবে আসলে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিরক্ষা স্তর মিলেমিশে একত্রে কাজ করছে। আশা করি এখন পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের জ্বর কখন হচ্ছে, যখন নাকি আমরা দেখছি যে হ্যাঁ প্রদাহ হওয়া শুরু করেছে, হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো তৈরি হওয়া শুরু করেছে, তখন প্রদাহ হওয়া শুরু করেছে, তখনই কিন্তু শরীরের টেম্পারেচারটা কিছুটা বেড়ে যায়, জ্বর হয়, যাতে জীবাণু খুব বেশি আরামদায়ক কন্ডিশনে না থাকতে পারে। ওকে, তাহলে আমরা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বুঝে গেলাম। এন্ড এই কনসেপ্ট থেকেও কিন্তু অনেক এমসিকিউ প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে এই এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ কারা, এর উদাহরণ কিন্তু এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, এছাড়াও কোনটা গুরুত্বপূর্ণ, এছাড়াও গুরুত্বপূর্ণ হচ্ছে কে ফ্যাগোসাইটিক কোষ, কারা ফ্যাগোসাইটোসিস করে, এটা গুরুত্বপূর্ণ। অপসোনিনের মাধ্যমে কিভাবে অপসোনাইজেশন হচ্ছে, এটাও অবশ্যই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটা তো সলভ করে ফেললাম, চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বমি কোন ধরনের অনাক্রম্যতা? আচ্ছা, এই প্রশ্নের ক্ষেত্রে সবার আগে তোমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অনাক্রম্যতা জিনিসটা কি। অনাক্রম্যতা তো বাংলা শব্দ, ইংলিশ বললে তোমরা ভালো বুঝবা, ইমিউনিটি। জীবাণুকে দেহের বাইরে বের করে দেওয়া যায়, প্রতিরক্ষা করা, যেভাবে আমাদের বডি জীবাণুকে প্রতিহত করার চেষ্টা করে, সেটাই হচ্ছে ইমিউনিটি বা বাংলায় বললে অনাক্রম্যতা।
খুব ভালো কথা। এখন বমি কোন ধরনের অনাক্রম্যতা? অপশনগুলোতে বলা আছে বংশগতীয়, যান্ত্রিক, রস সংশ্লিষ্ট, কোষ ভিত্তিক। এখন এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার ফার্স্ট একটু বলে দিই। এটার অ্যান্সার হচ্ছে যান্ত্রিক। কেন যান্ত্রিক? কারণ দেখো, বমি হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। এখানে কি হচ্ছিল ঘটনা? জীবাণু মুখ থেকে যখন নাকি পাকস্থলীতে প্রবেশ করে ফেললো, কোনোভাবে আমি চাচ্ছি পাকস্থলী থেকে জীবাণুটা বাইরে চলে আসুক। কিভাবে আমরা বাইরে আনি? আমরা কি কোনো রাসায়নিক বিক্রিয়া করি? ডেফিনেটলি না। আমরা একটা যান্ত্রিক প্রক্রিয়া করি। সেটা কি? সেটা হচ্ছে পেরিস্টালসিস। ওকে, যেই পেরিস্টালসিসটাকে বলা হয় রিভার্স পেরিস্টালসিস। রিভার্স পেরিস্টালসিস। তাহলে যখন বমি হয় তখন খাবার দাবার পাকস্থলী থেকে বের হয়ে মুখ দিয়ে বের হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি তাহলে? রিভার্স পেরিস্টালসিস প্রক্রিয়া। অ্যান্ড ডেফিনেটলি এটা কিন্তু একটা যান্ত্রিক প্রক্রিয়া। ওকে, তাহলে বমি করা অ্যাকচুয়ালি রিভার্স পেরিস্টালসিসের মাধ্যমে হচ্ছে। যেহেতু রিভার্স পেরিস্টালসিস হচ্ছে এখানে, রিভার্স পেরিস্টালসিস হচ্ছে, সেহেতু এটা অবশ্যই একটা যান্ত্রিক প্রক্রিয়া। কারণ আমরা জানি পেরিস্টালসিস কিন্তু একটা যান্ত্রিক প্রক্রিয়া, এখানে কোনো রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে না। বাদ বাকি অপশনগুলোর কথা যদি চিন্তা করি, এখানে আছে রস সংশ্লিষ্ট বা কোষ ভিত্তিক অনাক্রম্যতা। রস সংশ্লিষ্ট মানে কি? মানে হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। প্লাজমার মাধ্যমে যেই ইমিউনিটি হয় সেটাকে আমরা বলছি হিউমোরাল ইমিউনিটি। হিউমোরাল ইমিউনিটি। হিউমোরাল ইমিউনিটি মানেই হচ্ছে এখানে মূলত প্লাজমার একটা রিলেশন থাকবে। প্লাজমা রিলেশন কি দিয়ে? প্লাজমা রিলেশনটা এখানে আসলে কি? আসলে আমাদের যেই অনাক্রম্যতাটা অ্যান্টিবডি দিয়ে হয়, যেটা অ্যান্টিবডি দিয়ে হয় সেটাকে আমরা বলি হিউমোরাল ইমিউনিটি। কেন? কারণ আমাদের বি লিম্ফোসাইট থেকে, আমাদের যে বি লিম্ফোসাইট ছিল, বি লিম্ফোসাইট থেকে যে সমস্ত অ্যান্টিবডিগুলো তৈরি হচ্ছিল, সেই অ্যান্টিবডিগুলো কোথায় থাকে? এই অ্যান্টিবডিগুলো থাকে হচ্ছে রক্তের প্লাজমাতে। তাহলে বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিগুলো কোথায় চলে যাচ্ছে? সেই অ্যান্টিবডিগুলো চলে যাচ্ছে আমাদের রক্তের প্লাজমাতে। যেহেতু প্লাজমাতে আছে, সেই জন্য আমরা অ্যান্টিবডি দিয়ে যেই ইমিউনিটি গুলো হয় সেগুলোকে আমরা বলি হিউমোরাল ইমিউনিটি। হিউমোরাল ইমিউনিটি বা প্লাজমা নির্ভর ইমিউনিটিও আমরা বলতে পারি। এছাড়াও আরেকটা ইমিউনিটি আছে কোষ নির্ভর ইমিউনিটি বা সেল মেডিয়েটেড ইমিউনিটি। সেল মেডিয়েটেড বা কোষ নির্ভর ইমিউনিটি, আমাদের যেই ইমিউন তন্ত্রের কোষগুলো আছে, টি লিম্ফোসাইট আছে, এনকে সেল আছে, এগুলো দিয়ে যত ধরনের ইমিউনিটি হবে সেটাই হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। জাস্ট একটার কথা যদি তুমি মনে রাখতে পারো যে বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি হয়, সেটা প্লাজমাতে চলে যায়। প্লাজমাতে চলে যাচ্ছে মানে অ্যান্টিবডি, বি লিম্ফোসাইট, এগুলো দিয়ে যে ইমিউনিটি সেটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। আর আমাদের যে টি লিম্ফোসাইট আছে, টি লিম্ফোসাইট সেটা একটা কোষ, সেটা থেকে কোনো ধরনের অ্যান্টিবডি তৈরি হয় না। সো টি লিম্ফোসাইট দিয়ে যে ইমিউনিটি হবে সেটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। এই ইনফরমেশনটাও কিন্তু এমসিকিউ এর জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো এখানে সি বলো বা ডি বলো, এই দুইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রক্তের কোষ আছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, অ্যান্টিবডি আছে। সেটা কিন্তু কখনোই প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ না, সেটা দ্বিতীয় অথবা তৃতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। সো বিসি আগেই বাদ। আর বমি হওয়া কি কোনো বংশগতীয় জিনিস? চিন্তা করো তো, যদি বমি হওয়া বংশগতীয় জিনিস হতো তাহলে একজন মানুষ জেনেটিক্যালি পেতো, সে বমি করতো, অন্যজন কিন্তু করতো না। বাট বমি কিন্তু কোনো বংশগতীয় জিনিস না। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবার চলে এসেছে আমাদের অ্যান্টিবডি নিয়ে কথাবার্তা। অ্যান্টিবডি হচ্ছে এই চ্যাপ্টারের এমসিকিউ এর জন্য আরেকটা খুবই বেশি ইম্পর্টেন্ট টপিক। অ্যান্টিবডি থেকে প্রত্যেক বছরই দেখা যায় কি অনেক অনেক এমসিকিউ কোয়েশ্চেন এইচএসসি এক্সামেও আসে, আবার অ্যাডমিশন টেস্টগুলোতেও কিন্তু চলে আসে। ওকে, তাহলে এখানে বলছে কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণদেহে বহন করে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে আইজিজি। আইজিজি আমি মনে রাখতাম কিভাবে জানো? আমি মনে রাখতাম জি গর্ভাবস্থা, গতে গর্ভাবস্থা, গ এর সাথে মিল করে আছে জি। সো এভাবে মনে রাখতাম আইজিজি গর্ভাবস্থায় অমরাকে অতিক্রম করে মায়ের থেকে বাচ্চার দেহে চলে আসে, মায়ের থেকে বাচ্চার দেহে চলে আসে। তাহলে চলো তো দেখি আমরা অ্যান্টিবডি সম্পর্কে একসাথে অনেকগুলো ইনফরমেশন জেনে ফেলি। অ্যান্টিবডির গঠন যদি বলতে চাই, যে কোনো একটা অ্যান্টিবডির গঠন যদি বলতে চাই, তোমরা তো জানো অ্যান্টিবডি আসলে কি? ইমিউনোগ্লোবিউলিন বলি আমরা, তাই না? ইমিউনোগ্লোবিউলিন অর্থাৎ ইমিউনিটি দেয় এমন একটা গ্লোবিউলিন। গ্লোবিউলিন কি? প্রোটিন।
যাহাই গ্লোবিউলিন তাহাই তো প্রোটিন, তার মানে অ্যান্টিবডি আলটিমেটলি প্রোটিন। যদি অ্যান্টিবডি একটা প্রোটিন হয় তাহলে সে নিশ্চয়ই অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। অ্যান্টিবডি আসলে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হওয়া 4টা পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি হয়, 4টা পলিপেপটাইড চেইন। তার মধ্যে 2টা পলিপেপটাইড চেইন আকারে বেশ বড় হয়, তাদেরকে আমরা বলি ভারী শৃঙ্খল। শৃঙ্খল চেইন বাংলা আর ইংলিশ, তাই তো? 2টা চেইন বেশ বড় হয়, তাদেরকে আমরা বলি ভারী শৃঙ্খল। আর 2টা চেইন ছোট হয়, ওজনে হালকা, তাদেরকে আমরা বলছি হালকা শৃঙ্খল। ভারী শৃঙ্খল, হালকা শৃঙ্খল। এরা তো নিশ্চয়ই একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকবে, যেটা দিয়ে কানেক্টেড থাকে তাকে আমরা বলি ডাইসালফাইড বন্ধন। মিনিমাম 3টা থাকতেই হবে, দেখতে পাচ্ছ 2টা ভারী চেইনের মধ্যে একটা, আর হালকা চেইন ভারী চেইন 2টা থাকতে হবে। টোটাল 3টা মাস্ট থাকতেই হবে, এর থেকে বেশিও কিন্তু থাকতে পারে। আর কি থাকে? আর এই যে আমরা বলছি পলিপেপটাইড চেইন, পলিপেপটাইড চেইনের মধ্যে না আসলে সব অংশই যে জীবাণুকে ধরতে সাহায্য করে তা না। পলিপেপটাইড চেইনের সব অংশ কিন্তু জীবাণুকে ধরতে সাহায্য করে না। যেই অংশটা জীবাণুকে বা অ্যান্টিজেনকে ধরতে সাহায্য করবে সেই অংশের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সগুলোকে চেঞ্জ হতে হয়। অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সকে চেঞ্জ হয়ে হয়ে জীবাণুকে হোল্ড করার জন্য তার শেপটাকে চেঞ্জ করতে হয়। তাহলে কি বললাম? যেই অংশের মাধ্যমে একটা অ্যান্টিবডি জীবাণুকে ধরবে, জীবাণুর সাথে বাইন্ড করবে, সেই অংশের অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স ছিল, অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটাকে চেঞ্জ হতে হবে। তাহলে পরিবর্তনশীলতার মাধ্যমে সে তার শেপ চেঞ্জ করে জীবাণুর সাথে সুন্দরভাবে বাইন্ড করতে পারবে। তাহলে অ্যান্টিবডির যেই অংশের ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স আছে সেটা বারবার চেঞ্জ হয়, সেই অংশেরই আরেকটা নাম হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। পরিবর্তনশীল অঞ্চল। পরিবর্তনশীল অঞ্চল। আর বাদ বাকি যে পুরো অংশ যেখানে নাকি কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের চেঞ্জ হয় না, সেই পুরো অংশটাকে আমরা কি বলি? পুরোটাকে আমরা বলি স্থায়ী অঞ্চল। স্থায়ী অঞ্চল। ওকে, তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডির গঠন। এবার আমরা চলে আসি এর প্রকারভেদে। ওকে, এর প্রকারভেদটা কিসের ভিত্তিতে করা হয়? এই যে স্থায়ী অঞ্চল আছে সেই স্থায়ী অঞ্চলের ভিত্তিতে। আমরা জানি স্থায়ী অঞ্চলের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা অ্যান্টিজেন আসার সাথে সাথে চেঞ্জ হয় না, সে মোটামুটি ফিক্সডই থাকে। ফিক্সড থাকলেও এখানে স্থায়ী অঞ্চলের অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স সেটা 5 ধরনের হতে পারে। 5 ধরনের স্থায়ী অঞ্চল এখানে থাকতে পারে। তাহলে কি বললাম? যে কোনো একটা অ্যান্টিবডি ধরো তৈরি হয়ে গেছে বডিতে অলরেডি, প্রোটিন জাতীয় পদার্থ তো, সে ধরো অলরেডি তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পরে পরিবর্তনশীল অঞ্চলের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা চেঞ্জ হতে থাকবে। বাট যখন সে আসলে তৈরিই হয় নাই তখন তার স্থায়ী অঞ্চলের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স আসলে 5 ধরনের হতে পারে। মানে শুরু থেকেই তার মধ্যে যেই স্থায়ী অঞ্চলে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স ছিল সেটা 5টা ডিফারেন্ট ধরনের হতে পারে। তৈরি হওয়ার পরে কিন্তু এই অঞ্চলের অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটা চেঞ্জ হচ্ছে না। তাহলে 5টা ধরন কি কি? এটা হতে পারে গামা, এটা হতে পারে আলফা, এটা হতে পারে মিউ, এটা হতে পারে ডেল্টা, হতে পারে এপসিলন। এগুলো আসলে কি? এগুলো আসলে চেইন। স্থায়ী অঞ্চলের যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে এগুলো থেকে এরকম 5 ধরনের চেইন হতে পারে। গামা, আলফা, মিউ, ডেল্টা, এপসিলন। এদের এক একটার উপস্থিতির বেসিসে আলটিমেটলি তাহলে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন হবে 5 ধরনের। তাহলে স্থায়ী অঞ্চলের অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স সেটার ভিত্তিতে ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে 5 ধরনের। বাট আলটিমেটলি পরিবর্তনশীল অঞ্চলের অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স আছে সেটা চেঞ্জ হয়ে হয়ে কিন্তু অনেক বিভিন্ন টাইপের অ্যান্টিবডি তৈরি হতে পারে। আমরা সেটার দিকে যাব না, আমাদের মেইন কনসার্ন হচ্ছে স্থায়ী অঞ্চলের অ্যামিনো অ্যাসিড আসলে বিভিন্ন ধরনের হতে পারে। এক এক অ্যান্টিবডির ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটা এক এক রকম হতে পারে, তখন তাদের অ্যান্টিবডির নামই হয়ে যাবে আলাদা। যদি স্থায়ী অঞ্চলের যে চেইনগুলো, যে শৃঙ্খলগুলো আছে সেগুলোতে গামা চেইন থাকে তখন সেটাকে আমরা বলি আইজিজি, জি ফর গামা। যদি আলফা চেইন থাকে তখন সেটাকে আমরা বলি আইজিএ, এ ফর আলফা। যদি মিউ চেইন থাকে তখন সেটাকে আমরা বলি আইজিএম, এম ফর মিউ। যদি ডেল্টা থাকে আইজিডি।
ডি ফর ডেল্টা, আর যদি এপসিলন থাকে তখন সেটাকে আমরা বলি আইজিই। আইজিই, ওকে। খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। যদি এরকম ভাবে বলে যে কোনো ইমিউনোগ্লোবিউলিনে যদি আলফা চেইন থাকে, স্থায়ী অঞ্চলের ক্ষেত্রে যদি আলফা চেইন থাকে, তখন সেই ইমিউনোগ্লোবিউলিনটা আসলে কোনটা? তখন সেই ইমিউনোগ্লোবিউলিন অবশ্যই আইজিএ। ওকে, তাহলে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এরপরে যেটা ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা ইমিউনোগ্লোবিউলিনের কাজ, প্রত্যেকটারই কাজ এখানে ইম্পর্টেন্ট। প্রথমত আইজিজি। আইজিজি করে কি? আইজিজি গর্ভাবস্থায় মায়ের বডি থেকে বাচ্চার বডিতে চলে যায়। চিন্তা করো, যে কোনোভাবে মায়ের বডিতে কোনো একটা ইনফেকশন হলো, কোনো একটা জীবাণু মায়ের বডিতে প্রবেশ করলো, প্রবেশ করার পর বিভিন্নভাবে, ওই যে শুরুতে বলেছিলাম, জীবাণু যখন আবরণী টিস্যু ভেদ করে, প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে যোজক টিস্যুতে চলে যাচ্ছে, তখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের ফ্যাগোসাইটিক কোষ সেখানে আসছে। কিভাবে আসছে? আসলে অপসোনিন এসে এখানে অপসোনাইজেশন করে দিয়েছে, সেই জন্য সে আসতে পেরেছে। এছাড়াও কিছু হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, এই ধরনের কিছু রাসায়নিক পদার্থ এখানে নিঃসৃত হয়েছে। সবকিছু মিলাই আমাদের ফ্যাগোসাইটিক কোষ, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল জীবাণুর কাছে যাবে, সেটাকে ফ্যাগোসাইটোসিস করবে, সেটাকে ধ্বংস করে এমএইচসির মাধ্যমে ম্যাক্রোফেজগুলো বা ডেনড্রাইটিক সেলগুলো বা বি লিম্ফোসাইটগুলো সেটাকে প্রেজেন্ট করবে। কোথায়? তার সারফেসে। প্রেজেন্ট করলে কি হবে? হেল্পার টি কোষ অ্যাক্টিভেটেড হবে। হেল্পার টি কোষের অ্যাক্টিভেশন থেকে শুরু হয়ে গেল আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তরের কথাবার্তা। তখন হেল্পার টি কোষ থেকে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এগুলো অ্যাক্টিভেটেড হবে, হয়ে আলটিমেটলি অ্যান্টিবডি তৈরি করবে বি লিম্ফোসাইট থেকে, প্লাজমা কোষ হয়ে, আর কিছু মেমোরি বি কোষ, মেমোরি টি কোষ তৈরি হবে। তাহলে এভাবে তো তৃতীয় স্তরটা কাজ করবে। কাজ করে মায়ের বডিতে অ্যান্টিবডি তৈরি করলো আইজিজি। সেই অ্যান্টিবডিটা সরাসরি গর্ভাবস্থায় অমরা দিয়ে মায়ের থেকে বাচ্চাতে চলে যাবে। অমরা দিয়ে মায়ের থেকে কোথায় চলে যাবে? বাচ্চার দেহে চলে যাবে। তাহলে বাচ্চা কিন্তু একটা ইনফেকশন ছাড়াই প্রাকৃতিকভাবে অমরার মাধ্যমে মায়ের বডি থেকে একটা অ্যান্টিবডি পেয়ে গেল। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের একটা প্রতিরক্ষার ব্যবস্থা হিসেবে কাজ করে, যেটাকে আমরা কি বলি? অক্রিয় বা প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। অক্রিয় বা প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। প্রাকৃতিক কেন? কারণ হচ্ছে মায়ের থেকেই তো পাচ্ছি, প্রাকৃতিক ভাবেই পাচ্ছি, কৃত্রিম কিছু করতে হচ্ছে না। অক্রিয় কেন? কারণ এখানে বাচ্চার দেহে সক্রিয়ভাবে কোনো অ্যান্টিজেন এসে অ্যান্টিবডি তৈরি করছে না। বাচ্চার দেহে কোনো অ্যান্টিজেন যেহেতু আসছে না, বাচ্চার দেহে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, সেই জন্য এটাকে বলি আমরা প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। ঠিক আছে, তাহলে অনেকগুলো কথাবার্তা বলে ফেললাম এটার সাথে রিলেটেড বলে। নেক্সট চলে আসি আমাদের আইজিএ এর কাছে। আইজিএ এর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে, ওকে বলা হয় সিক্রেটরি ইমিউনোগ্লোবিউলিন বা সিক্রেটরি অ্যান্টিবডি। এখন সিক্রেটরি অ্যান্টিবডি কথাটার মানে কি? মানে হচ্ছে আমাদের বডি থেকে যত ধরনের সিক্রেশন হয়, যত ধরনের রস খরিত হয়, মোটামুটি ম্যাক্সিমামদের ক্ষেত্রে এখানে আইজিজি উপস্থিত থাকে, আইজিএ উপস্থিত থাকে। ওকে, তাহলে আইজিএ হচ্ছে সিক্রেটরি অ্যান্টিবডি। কেন এটাকে সিক্রেটরি অ্যান্টিবডি বলা হয়? কারণ দেহের বিভিন্ন ধরনের সিক্রেশন বা ক্ষরণের ক্ষেত্রে রাসায়নিক পদার্থ বা রস যেগুলো খরিত হয়, সেখানে আইজিএ থাকে। যেমন হচ্ছে আমাদের মায়ের ক্ষেত্রে যেই শাল দুধ, কলোস্ট্রাম বা মায়ের যে বুকের দুধ আছে, সেই দুধের মধ্যে কিন্তু এই আইজিএটা থাকে, দুধে থাকবে আইজিএ। এছাড়াও আমাদের দেহে যে মিউকাসগুলো তৈরি হয়, কোথায় কোথায় মিউকাস তৈরি হতে পারে? শ্বসনতন্ত্রে মিউকাস তৈরি হয়, আমাদের যে পরিপাকতন্ত্র সেখানে মিউকাস তৈরি হয়, আবার জননতন্ত্র সেখানেও মিউকাস তৈরি হয়। যেখানেই মিউকাস তৈরি হচ্ছে, মিউকাস খরিত হচ্ছে, সেই মিউকাসগুলোতেও কিন্তু আইজিএ থাকে। ওকে, মিউকাসগুলো কোথায় থাকছে? শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র, এই জায়গাগুলোর মিউকাসে বা মিউকোসাতে থাকবে। সো মিউকোসাতে এটা উপস্থিত থাকবে, মিউকোসাতে থাকবে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে যেহেতু মায়ের বুকের দুধে এটা থাকছে, এই দুধের মাধ্যমে কিন্তু বাচ্চা সরাসরি আইজিএটা পেয়ে যাবে। তাহলে এটাও কিন্তু এক ধরনের সেই যে প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। তাহলে অমরা থেকে যে আইজিজি পাচ্ছে এবং মায়ের বুকের দুধ থেকে যে আইজিএ পাচ্ছে, এই দুইটাই কিন্তু প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। খুব খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে আইজিএম। আইজিএম এর বৈশিষ্ট্য কি? আমাদের দেহে এবিও ব্লাড গ্রুপ যে আছে না, এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে
এ অ্যান্টিবডি বা আলফা অ্যান্টিবডি, বি অ্যান্টিবডি বা বিটা অ্যান্টিবডি, এই যে অ্যান্টিবডিগুলো আছে এবিও ব্লাড গ্রুপিং এর যে অ্যান্টিবডিগুলো, সেই অ্যান্টিবডিগুলো কিন্তু আমাদের আইজিএম ধরনের হয়ে থাকে। অ্যান্টিবডিগুলো হয়ে থাকে আইজিএম ধরনের। ওকে, তাহলে এই অ্যান্টিবডিগুলো হচ্ছে আইজিএম ধরনের। খুব ভালো কথা। আর আমাদের দেহে মোটামুটি জীবাণুর বিরুদ্ধে যে আক্রমণগুলো করা হয় না, আমাদের দেহে জীবাণুর বিরুদ্ধে যে আক্রমণগুলো করা হয়, সেই আক্রমণগুলো আইজিজি অ্যান্ড আইজিএম মেইনলি এরা দুজন মিলেই করে। ঠিক আছে, এরা দুজন মিলেই করে। প্রাথমিকভাবে যে কোনো জীবাণু দেহে আক্রমণ করলে আইজিএম তৈরি হয়, আইজিএম থেকে পরবর্তীতে গিয়ে দেখা যায় আইজিজি তৈরি হয়। হ্যাঁ, আইজিজি অনেক বেশি সময় ধরে দেহে উপস্থিত থাকতে পারে, তো লম্বা সময় ধরে দেহের প্রোটেকশনের কাজকর্মগুলো করে। ফাইন, এরপরে যেটার কাজ লাগবে সেটা হচ্ছে আইজিই। আইজিই অ্যালার্জিক সাড়া প্রদান করে, অ্যালার্জিক সাড়া প্রদান করে, অ্যালার্জিক সাড়া প্রদান করে। কিভাবে করে জানো? আমাদের দেহে যে কোনো ধরনের অ্যালার্জিক সাড়া তৈরির জন্য অবশ্যই হিস্টামিন তৈরি করতে হয়। ঠিক আছে, হিস্টামিন তৈরি করা। অ্যালার্জি হওয়া মানে কি? অ্যালার্জি হওয়া মানেই হচ্ছে হিস্টামিন দেহে তৈরি হয়ে যাচ্ছে অনেক বেশি বেশি। তখন আমরা কি করি? অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খাই না? এই জন্যই কিন্তু খাই, কারণ অ্যালার্জি হচ্ছে মানেই হচ্ছে দেহে অনেক বেশি বেশি পরিমাণে হিস্টামিন তৈরি হয়ে যাবে। হিস্টামিন তৈরি হওয়ার কারণে আমাদের অস্বস্তি হবে, এই জন্য আমরা কিন্তু অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খাই অ্যালার্জি হলে। খুবই ভালো কথা। ঘটনাটা ঘটবে কিভাবে? আসলে এই যে হিস্টামিনগুলো আছে না, এই হিস্টামিনগুলো তৈরি হয়ে আমাদের দেহের মাস্ট কোষ, বেজোফিল এদের ভিতরে জমা হয়ে থাকে। ধরো এখানে আমার একটা মাস্ট কোষ আছে, এটা ধরো আমার একটা মাস্ট কোষ, অথবা এটা হচ্ছে একটা বেজোফিল। মাস্ট কোষ অথবা বেজোফিল, এই যে মাস্ট কোষ বা বেজোফিল, এর ভিতরে আছে কে? এর ভিতরে আছে আমাদের হিস্টামিনগুলো। এগুলো সব কি? এগুলো সব হচ্ছে আমাদের হিস্টামিন। এগুলো হচ্ছে আমাদের হিস্টামিন। খুবই ভালো কথা। মাস্ট কোষ বা বেসোফিলের ভেতরে আছে হিস্টামিন। এই হিস্টামিনগুলো কখন মাস্ট কোষ থেকে বের হয়ে যাবে? যখনই নাকি মাস্ট কোষের প্রাচীরের মধ্যে, যখনই নাকি মাস্ট কোষের যে কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লির মধ্যে থাকা আইজিই অ্যান্টিবডি, কোষ ঝিল্লিতে থাকা আইজিই অ্যান্টিবডির সাথে কোনো ধরনের অ্যালার্জি জাতীয় জিনিসপত্র, কোনো ধরনের অ্যালার্জি জাতীয় জিনিসপত্র, অ্যালার্জেন বলে যেটাকে, সেটা এসে বাইন্ড করবে। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যালার্জেন। অ্যালার্জেন মানে কি? অ্যালার্জেন মানে এমন একটা কিছু যেটা আমার দেহে অ্যালার্জিক সাড়া তৈরি করে। বুঝছো? সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। যেমন কারো যদি ডাস্টে অ্যালার্জি থাকে, তার ক্ষেত্রে অ্যালার্জেন হচ্ছে ধুলাবালি। হ্যাঁ, যার ক্ষেত্রে ডাস্টে অ্যালার্জি, তার ক্ষেত্রে অ্যালার্জেন হচ্ছে ধুলাবালি। এছাড়াও এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। হোয়াট এভার ইট ইজ, যখন এই অ্যালার্জেনটা দেহের ভেতরে প্রবেশ করবে, মাস্ট সেল বা বেজোফিলের গায়ে থাকা আইজিই অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে, তখনই এই যে মাস্ট সেল বা বেজোফিলের ভেতরে এতক্ষণ বন্দি অবস্থায় যে হিস্টামিনগুলো ছিল, এবার সেই হিস্টামিনগুলো আর বন্দি থাকবে না, সে চলে আসবে বাইরে। যখন হিস্টামিন বাইরে চলে আসলো, তখনই দেখা যাবে কি আমাদের যেই শ্বসনতন্ত্র আছে, ট্রাকিয়া আছে, ট্রাকিয়ার ভেতরে প্রচুর প্রচুর পরিমাণে মিউকাস তৈরি হয়, শ্বাসনালীটা একটু সংকুচিত হয়ে যায়, তখন কিন্তু অ্যালার্জির যে সিমটমগুলো, শ্বাসকষ্ট, সেগুলো হওয়া শুরু করে। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি অ্যান্টিবডি নিয়ে কথাবার্তা। আমরা অনেকগুলো এমসিকিউ এর ইনফরমেশন কিন্তু এই একটা স্লাইডে পড়ে ফেললাম। ইম্পর্টেন্ট কি? আমাদের যে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডির গঠন ইম্পর্টেন্ট, অ্যান্টিবডির প্রকারভেদ ইম্পর্টেন্ট, এদের যে কাজগুলো আমরা বললাম প্রত্যেকটার কাজ ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গর্ভাবস্থায় অমরাতে কোনটা অতিক্রম করে আর মাতৃদুগ্ধে কোনটা পাওয়া যায়, আইজিএ। এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়াও অ্যালার্জিক সাড়া প্রদানে কি সাহায্য করে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। হিস্টামিন কোথায় সঞ্চিত থাকে? মাস্ট কোষ, বেজোফিলে সঞ্চিত থাকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে এবার চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আবারও দেখো একই টাইপের অ্যান্টিবডি নিয়ে প্রশ্ন। মাতৃদুগ্ধে পাওয়া যায় কোন অ্যান্টিবডি? আমরা অলরেডি জানি মাতৃদুগ্ধে পাওয়া যাবে আমাদের সিক্রেটরি অ্যান্টিবডি, সিক্রেটরি অ্যান্টিবডি, সিক্রেটরি অ্যান্টিবডি। আমাদের সিক্রেটরি অ্যান্টিবডি কোনটা ছিল? আমাদের আইজিএ। তাহলে আইজিএ অপশন হচ্ছে ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাই। অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি? তাহলে অ্যালার্জির সাথে জড়িত অ্যান্টিবডি কোনটা হবে? অলরেডি আমরা পড়ে ফেলেছি আইজিই। আইজিই, বেজোফিল, মাস্ট কোষ এদের সাথে যুক্ত থাকবে যখন একটা
অ্যালার্জেন বডির ভেতরে প্রবেশ করছে, সে এসে আইজিই এর সাথে বাইন্ড করবে, বাইন্ড করলে হিস্টামিন রিলিজ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে অ্যালার্জির সাথে জড়িত অ্যান্টিবডি আইজিই এর মেকানিজম। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, ভারী চেইনের পার্থক্যের ভিত্তিতে অ্যান্টিবডি কত প্রকার? ভারী চেইনের পার্থক্যের ভিত্তিতে মানে কি, ওই যে আমরা বলেছিলাম না যে ভারী চেইন বা আমরা বলতে পারি স্থায়ী অঞ্চল ভারী চেইনের একটা অংশ, সেই স্থায়ী অঞ্চলের ভিত্তিতে আমরা অ্যান্টিবডিকে 5টা ভাগে ভাগ করতে পারতাম, তাই না? তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 5। 5টা টাইপ আসলে কি কি ছিল? 5টা টাইপ ছিল আইজিজি যেখানে থাকে গাম্মা চেইন, আইজিএ যেখানে থাকবে আলফা চেইন, আইজিএম মিউ চেইন, ডি ডেল্টা চেইন, ই এপসিলন চেইন। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। গামা ইমিউনোগ্লোবিউলিন কোনটা? বলে দিয়েছে গামা ইমিউনোগ্লোবিউলিন। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি, এই অ্যান্টিবডির ভারী চেইনের যে স্থায়ী অঞ্চল আছে, সেই স্থায়ী অঞ্চলের চেইনটা হবে গামা টাইপের। যদি গামা টাইপের হয় তখন সেটাকে আমরা কি বলবো? অবশ্যই বলবো আইজিজি। যদি আইজিএ হতো তাহলে এখানে চেইন হতো আলফা। আইজিএ হলে চেইনটা হতো কিরকম? আলফা। যদি আইজিডি হতো তাহলে হতো ডেল্টা, যদি আইজিই হতো তাহলে হতো এপসিলন। ওকে, তাহলে আই হোপ তোমরা অলরেডি বুঝতেই পারছো যে ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর এমসিকিউ চলে আসছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে একটা উদ্দীপক দেয়া আছে, টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের পোলিও, ডিপথেরিয়া, কলেরা সহ বেশ কিছু রোগের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। এই টিকার মাধ্যমে শিশুর দেহ বিশেষ একটি প্রতিরক্ষা স্তরকে সক্রিয় করার মাধ্যমে নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তাহলে এখানে মেইন পয়েন্ট কি? মেইন পয়েন্ট হচ্ছে টিকাদান। প্রশ্নে বলছে উদ্দীপকে বিশেষ স্তরটিতে কার্যকরী ভূমিকা রাখে কোনটা? অর্থাৎ এই যে বলছে টিকাদান করলে একটা প্রতিরক্ষা স্তর আসলে সক্রিয় হয়ে যাচ্ছে, সেই প্রতিরক্ষা স্তর আসলে কোনটা? তাহলে আমাকে বুঝতে হবে যে টিকাদান করলে আসলে হয় কি, ঘটনাটা কি হয়। তাহলে চলো আমরা একটু বলে ফেলি। ধরো আমরা টিকা দিচ্ছি, টিকা দিচ্ছি মানে কি, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন রোগের বিরুদ্ধে টিকা দেই, তাই না? তাহলে ধরো আমরা একটা টিকা দিচ্ছি, এই টিকার মধ্যে আসলে থাকে কি? আমরা তো ইনজেকশন দেই, যেটা ইনজেকশন করে দেয়া হয়, ইনজেক্ট করে আমাদের বডিতে দিয়ে দেওয়া হয়, সেটা আসলে কি থাকে জানো? সেটা হয় একটা জীবাণুর মৃতদেহ অথবা জীবাণুর জীবিত দেহ, বাট সেটা নিষ্ক্রিয়, মানে আমার দেহে কোনো ধরনের রোগ তৈরি করতে পারবে না, অথবা জীবাণুর দেহের মৃতদেহের একটা অংশ বিশেষ, এরকমও হতে পারে, অথবা জীবাণু থেকে তৈরি হওয়া বিষাক্ত পদার্থ টক্সিন, এটাও হতে পারে। তাহলে কি বললাম? আমরা বলি যে টিকা দিচ্ছি, ইনজেকশন দেওয়ার মাধ্যমে, ইনজেক্ট করার মাধ্যমে দেহের ভেতরে টিকা প্রবেশ করছে। অ্যাকচুয়ালি এই টিকা কি? এই টিকা হচ্ছে একটা জীবের বা একটা জীবাণুর মৃতদেহ হতে পারে, জীবাণুর মৃতদেহ হতে পারে, অথবা জীবিত দেহ হতে পারে। মৃতদেহ হতে পারে বাট জীবিত দেহ যেটা কিনা নিষ্ক্রিয়, অথবা হতে পারে কি দেহের একটা অংশ বিশেষ, দেহের একটা অংশ বিশেষ, অথবা হতে পারে কি দেহের একটা অংশ বিশেষ, হয়তো না, বাট দেহ থেকে তৈরি হওয়া একটা টক্সিন, দেহ থেকে তৈরি হওয়া একটা টক্সিন, এটাও হতে পারে। টক্সিন বা বিষ জাতীয় পদার্থ, এটাও হতে পারে। ঠিক আছে, তাহলে ওভারঅল জীবাণুর দেহের কোনো না কোনো কিছু, এটা জীবাণুর দেহের কোনো না কোনো কিছু দেহের মধ্যে প্রবেশ করাই দিচ্ছে। এখন জীবাণুর দেহের যাই দেহে প্রবেশ করুক, সেটা অবশ্যই একটা অ্যান্টিজেন, দেহের জন্য একটা অ্যান্টিজেন। যখনই দেহের মধ্যে অ্যান্টিজেন প্রবেশ করবে, আমরা জানি অ্যান্টিজেনকে ফ্যাগোসাইটোসিস করা হবে কিভাবে? অপসোনাইজেশনের মাধ্যমে। একই রকম ভাবে অ্যান্টিজেন আসলো, অ্যান্টিজেনের গায়ের মধ্যে অপসোনিন লাগলো, অ্যান্টিজেনের গায়ের মধ্যে অপসোনিন লাগলো, অপসোনিন কি করবে? অপসোনাইজেশন করার মাধ্যমে সে এবার ম্যাক্রোফেজকে আকর্ষণ করলো, এই হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। এবার সে ম্যাক্রোফেজের ভেতরে ফ্যাগোসাইটোসিস হয়ে গেল, ফ্যাগোসাইটোসিস হওয়ার মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। যখন জীবাণু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, এই অ্যান্টিজেনের অংশ বিশেষ ম্যাক্রোফেজের সারফেসের মধ্যে, ম্যাক্রোফেজের যে কোষঝিল্লি আছে সেই কোষঝিল্লির মধ্যে প্রেজেন্টেড হবে এমএইচসি দিয়ে। কি দিয়ে? এমএইচসি দিয়ে। একই রকম কথাবার্তা, যখন এমএইচসি দিয়ে সে প্রেজেন্টেড হলো, তখন আবার টি লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হয়ে গেল। আমাদের টি লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হয়ে গেল, কিভাবে অ্যাক্টিভেটেড হয়ে গেল? টি লিম্ফোসাইটের বডিতেও আছে কিছু রিসেপ্টর, যে রিসেপ্টর দিয়ে সে এমএইচসি আর এই জীবাণু অ্যান্টিজেনটার সাথে বাইন্ড করলো। ঠিক আছে, এই যে অ্যান্টিজেনটাই কিন্তু আমাদের
টি লিম্ফোসাইট হেল্পার টি লিম্ফোসাইটের সাথে বাইন্ড করছে। যখনই হেল্পার টি লিম্ফোসাইটের সাথে বাইন্ড করলো, আমরা টিএইচ দিয়ে হেল্পার টি লিম্ফোসাইটকে বোঝাতে পারি, তখনই সে কি করবে, তখন সে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে, টি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করবে, সবচেয়ে ইম্পর্টেন্ট ভাবে বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করবে, তাই না? আমরা অলরেডি বলেছি যখন বি লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হবে তার একটা অংশ কি হয়ে যাবে, একটা অংশ হয়ে যাবে কার্যকর বি কোষ বা প্লাজমা কোষ, আরেকটা অংশ হয়ে যাবে কি মেমোরি কোষ। লিম্ফোসাইট অনেক অনেক ভাবে বিভাজিত হবে, তো প্রচুর বিভাজিত হয়ে হয়ে তাদের কিছু কোষ হবে মেমোরি কোষ, যে কিনা এই যে অ্যান্টিজেন আমার বডিতে প্রবেশ করেছে সেটা স্মৃতিটা সে তার মাথার মধ্যে ধরে রাখবে। আর আমাদের প্লাজমা কোষ কি করে ফেলবে, প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি করে ফেলবে, আইজি অ্যান্টিবডি তৈরি করে ফেলবে, ইমিউনোগ্লোবিউলিন তৈরি করে ফেলবে। ফাইন, এই ইমিউনোগ্লোবিউলিন গিয়ে যখন নাকি আমার বডিতে আসলে সক্রিয় জীবাণু প্রবেশ করলো, এই যে জীবাণুটা, এই জীবাণুরই যখন একটা সক্রিয় ভার্সন আমার বডিতে প্রবেশ করলো, আমি ধরলাম এই হচ্ছে আমার সেই জীবাণুর সক্রিয় ভার্সন, তখন সুন্দর মতো এই জীবাণুর যে সক্রিয় ভার্সন আছে, জীবাণুটার যে সক্রিয় ভার্সন আছে, সেই সক্রিয় ভার্সনের সাথে সে বাইন্ড করে ফেলবে। ওকে, এই ছিল আমাদের সক্রিয় জীবাণু। এবার এই সক্রিয় জীবাণুর সাথে আমাদের ইমিউনোগ্লোবিউলিন গিয়ে বাইন্ড করে ফেলবে। ওকে, তাহলে সক্রিয় জীবাণুর সাথে যখন নাকি আমাদের ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিজেন বাইন্ড করে ফেলবে, তখন এই জীবাণু ধ্বংস হয়ে যাবে, এই জীবাণুর ভবিষ্যৎ তখন হয়ে যাবে অন্ধকার। হ্যাঁ, জীবাণু তখন ধ্বংস। তাহলে এভাবে আমাদের টিকাগুলো কাজ করছে। টিকা দিয়ে আসলে আমরা দেহে অ্যান্টিজেন প্রবেশ করাচ্ছি, যেই অ্যান্টিজেন দেহে রোগ তৈরি করবে না, কিন্তু ঠিকই অ্যান্টিবডি আর মেমোরি কোষ তৈরি করবে। অ্যান্টিবডি গিয়ে ভবিষ্যতে যখন নাকি সক্রিয় কোনো জীবাণু প্রবেশ করবে, সেটার সাথে যুক্ত হয়ে সেটাকে ধ্বংস করে ফেলবে। আর মেমোরি কোষের কাজ কি হবে, মেমোরি কোষের কাজ হবে স্মৃতিতে ধরে রাখা জিনিসটাকে। যখন কোনো অ্যান্টিজেন প্রবেশ করবে, অ্যান্টিবডি ধরো কয়েকবার বিক্রিয়া করে করে প্রাথমিকভাবে টিকা থেকে যে অ্যান্টিবডি হয়েছিল সেগুলো শেষ। এরপরে যখন আবার পরবর্তীবার সক্রিয় জীবাণু দেহে প্রবেশ করবে, তখন এই মেমোরি কোষ থেকে পরবর্তীতে গিয়ে দেখা যাবে কি, মেমোরি কোষ থেকে পরবর্তীতে গিয়ে দেখা যাবে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, মেমোরি কোষ থেকেও পরবর্তীতে দেখা যাবে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ইমিউনোগ্লোবিউলিন তৈরি হচ্ছে। ওকে, তাহলে মোটামুটি টিকা নিয়ে কথাবার্তা হচ্ছে এগুলোই। প্রশ্নে বলেছে উদ্দীপকের বিশেষ স্তরটাতে কার্যকরী ভূমিকা রাখে কোনটা। স্তর এখানে কোনটাকে ইন্ডিকেট করছে, অবশ্যই তৃতীয় প্রতিরক্ষা স্তর। স্তরটা হচ্ছে এখানে তৃতীয় প্রতিরক্ষা স্তর, যেখানে নাকি অ্যান্টিবডি তৈরি হয় বি লিম্ফোসাইট থেকে। সো এখানে কিন্তু ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ কি, কারণ বি লিম্ফোসাইট থেকে আমাদের এখানে অ্যান্টিবডি তৈরি হবে আর মেমোরি কোষ তৈরি হবে। ওকে, তাহলে আমরা এটার অ্যান্সার করে ফেললাম। এবার চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত কর্মসূচির উদ্দেশ্য হলো, অর্থাৎ টিকা দেওয়ার উদ্দেশ্যটা আসলে হলো সুপ্ত অনাক্রম্যতাকে উদ্বুদ্ধ করা, সুস্থ ও সবল বংশধর গঠনে সহায়তা করা, শিশু মৃত্যুর হার কমানো। আসলে অ্যান্সার হচ্ছে ডি, সবগুলাই। কেন, চলো এবার একটু বলি। ধরো আমি একটা টিকা দিচ্ছি, হ্যাঁ, যে কোনো একটা রোগের বিরুদ্ধে, রোগকে প্রতিহত করার জন্য আমি টিকা দিচ্ছি। টিকা দেওয়ার মাধ্যমে ঘটনা কি হয়, অ্যান্টিজেন থেকে আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। তো এইভাবে আসলে একটা রোগের জন্য যে আমরা টিকা দেই, আমরা কিন্তু এক ডোজ টিকা দেই না, একবার টিকা দেই না। প্রায় দেখা যায় কোনো কোনো রোগের ক্ষেত্রে 2টা 3টা, কখনো কখনো 4টা বা 5টা টিকাও দেওয়া যেতে পারে। তো তাহলে কি বললাম, আমরা যে বিভিন্ন রোগের জন্য টিকা দেই, তাহলে এই টিকা আসলে আমরা একবার দেই না, বারবারও দিচ্ছি। একবার দেওয়ার মাধ্যমেই তো আমাদের আসলে অ্যান্টিবডি তৈরি হচ্ছিল। তাহলে বারবার দেওয়ার দরকারটা কি, বারবার দেওয়ার দরকার কারণ হচ্ছে আমাদের যে অ্যান্টিবডি গুলো প্রথমবার দেওয়ার কারণে তৈরি হয়, সেগুলো আসলে খুব বেশি দিন ধরে আমাদের দেহের জন্য অনাক্রম্যতা বা ইমিউনিটিতে কাজ করতে পারে না। কখনো কখনো দেখা যায় মেমোরি কোষ যেগুলো তৈরি হয়েছে, সেগুলো আর খুব ভালোভাবে মেমোরিতে রাখতে পারেনি কোন অ্যান্টিজেন আমার বডিতে তৈরি হয়েছিল, কোন অ্যান্টিজেন আমার বডিতে প্রবেশ করেছিল, সেখান থেকে কোন অ্যান্টিবডি তৈরি হওয়া দরকার, সেটা আর মেমোরি কোষ ঠিকভাবে মনেই রাখতে পারলো না। তখন এই যে আমাদের মেমোরি কোষ তৈরি হয়ে আছে, যার মেমোরি ঠিক মতো কাজ করছে না, তার মেমোরিটাকে নতুন করে, তার যে সুপ্ত মেমোরি ছিল সেটাকে আবার নতুন করে তৈরি করতে হলে আবারও অ্যান্টিজেন বডির ভেতরে প্রবেশ করাতে হয়। কিসের মাধ্যমে, টিকাদানের মাধ্যমে। ঠিক আছে, তাহলে কি বললাম, আমরা যে টিকা দেই, টিকার অনেকগুলো ডোজ থাকে, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, কারো কারো ক্ষেত্রে এক্সট্রা একটা বুস্টার ডোজ থাকে। বারবার ডোজ দেওয়ার কারণ কি,
কারণ আমরা চাই বারবার দেহে অ্যান্টিজেন প্রবেশ করুক যেটা নিষ্ক্রিয়। কেন? কারণ হচ্ছে প্রথমবারে আমার দেহে যে অ্যান্টিবডি তৈরি হলো, যেই মেমোরি কোষগুলো তৈরি হলো, একটা সময় গিয়ে বারবার আবার সক্রিয় জীবাণু দেহের প্রবেশ করার কারণে এই অ্যান্টিবডি গুলো ধ্বংস হয়ে যাবে। আর আমাদের যেই মেমোরি কোষ ছিল, সময়ের সাথে সাথে তার মেমোরিও কমে যেতে পারে, যাতে এর মেমোরি কোষের মেমোরি আবার নতুন করে তৈরি করা যায়, বা নিষ্ক্রিয় অ্যান্টিজেন দিয়ে দেহের ভেতরে আবার নতুন করে অ্যান্টিবডি তৈরি করা যায়। সেই জন্যই কিন্তু টিকার বারবার ডোজ দিতে হয়। এই ব্যাপারটাকে আমরা কি বলতে পারি? সুপ্ত অনাক্রম্যত যেটা ছিল সেটাকে আবার উজ্জীবিত করা হচ্ছে। সো অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। আবার আমাদের দেহে দেখা যায় কি, আমরা যে বিভিন্ন ধরনের টিকা দেই, সেই টিকার কিছু ইফেক্ট বাচ্চার দেহেও যায়। কিভাবে যায়? ওই যে বলেছিলাম আইজিজি টাইপের যে অ্যান্টিবডি আছে, আইজিজি টাইপের অ্যান্টিবডি সেটা মায়ের দেহ থেকে অমরার মাধ্যমে বাচ্চার দেহে যাচ্ছে। আমরা যদি চাই বাচ্চার কোনো একটা রোগ না হোক, জন্মের পরপরই বাচ্চার যে সমস্ত রোগগুলো হলে বাচ্চার সার্ভাইভ করার চান্স অনেক কমে যাবে, সেই রোগগুলো যাতে বাচ্চাতে না হয়, সেই জন্য মাকে ভ্যাকসিন দিলাম। মাকে ভ্যাকসিন দিলে আইজিজিটা অমরা দিয়ে সুন্দর মতো মায়ের থেকে বাচ্চাতে চলে যাবে। তাহলে যখন নাকি মা থেকে বাচ্চাতে অমরা দিয়ে একটা অ্যান্টিবডি, আইজিজি অ্যান্টিবডি চলে যাচ্ছে, তখন বাচ্চার একটা রোগ হওয়ার চান্স কমে যাচ্ছে। সো শিশু মৃত্যুর হার কমে যাবে এবং সুস্থ সবল বংশধর একটা গঠন করা সম্ভব হবে আর কি। এই তো মোটামুটি, যেহেতু 3টা অপশনই কারেক্ট, অ্যান্সার ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এখানে বলছে গুটি বসন্তের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? এটা কিন্তু মোটামুটি ভালো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। গুটি বসন্তের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার আবিষ্কার করেন। এডওয়ার্ড জেনারকে বলা হচ্ছে কি ইমিউনাইজেশন এই ব্যাপারটার জন্য, ঠিক আছে? এডওয়ার্ড জেনার গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন। লুই পাস্তুর কিসের ভ্যাকসিন আবিষ্কার করেন? লুই পাস্তুর আবিষ্কার করেন অ্যানথ্রাক্সের ভ্যাকসিন। অ্যানথ্রাক্স, ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের একটা ব্যাকটেরিয়া দিয়ে হয় অ্যানথ্রাক্স, সেই অ্যানথ্রাক্সের ভ্যাকসিন উনি আবিষ্কার করেন। এছাড়াও জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করেন। র্যাবিস, জলাতঙ্ক, সেই জলাতঙ্কের ভ্যাকসিন উনি আবিষ্কার করেন। ফাইন, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোন রোগের কারণে মানুষের শ্বেত রক্তকণিকার মধ্যে ম্যাক্রোফেজ আর T4 লিম্ফোসাইট এগুলো ধ্বংস হয়ে যায়? T4 লিম্ফোসাইট আর ম্যাক্রোফেজ এই দুটো ধ্বংস হয়ে যায় কার কারণে? আমরা জানি যখন নাকি এইডস হয়, কি দিয়ে হয়? এইচআইভি দিয়ে। এইচআইভি ভাইরাস দিয়ে যখন নাকি এইডস হবে, তখন আমাদের দেহে প্রতিরোধ করার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা যেটাকে বলি, সেটা অনেক বেশি পরিমাণে কমে যায়। যখন রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়, তখন আমরা আলটিমেটলি কি বলতে পারি? যে অবশ্যই ম্যাক্রোফেজ কমে যাচ্ছে, টি লিম্ফোসাইট কমে যাচ্ছে, ওভারঅল সবকিছু মিলে দেহে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি হতে পারবে না। এই জন্যই অন্য যে কোনো জীবাণুর আক্রমণে তখন মানুষটা মারা যায়। বুঝছো? এইচআইভি বা এইডস এর কারণে মানুষ আসলে মারা যায় না। এইচআইভি বা এইডস এ ম্যাক্রোফেজ T4 লিম্ফোসাইট কমে যায়, সো অ্যান্টিবডি তৈরি হতে পারে না। তখন অল্প একটু ইনফেকশন যদি হয় কোনো জীবাণু দিয়ে, সেটার কারণে অনেক বেশি পরিমাণে খারাপ ইফেক্ট বডিতে তৈরি হতে থাকে। আলটিমেটলি একসময় গিয়ে মানুষটা মারা যায়। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এখানে বলছে কোনটি দেহে অনুপ্রবেশিত ব্যাকটেরিয়াকে শনাক্ত করে? আমরা বলেছিলাম যখনই একটা ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করছে, আবরণী টিস্যুকে ক্রস করে সে যখন নাকি রক্তে প্রবেশ করে ফেলছে, তখনই তার সাথে কি যুক্ত হচ্ছে? তখনই তার সাথে যুক্ত হচ্ছে কিছু রাসায়নিক পদার্থ, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি অপসোনিন। যাদেরকে আমরা বলি কি? অপসোনিন। আর এই অপসোনিন দ্বারা অপসোনাইজেশন হওয়ার কারণেই কিন্তু ম্যাক্রোফেজ নিউট্রোফিল জীবাণুটাকে চিনতে পারে। সো এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপসোনিন। বাদবাকি অপশনগুলোর কথা যদি চিন্তা করি, ইন্টারফেরন কি করে? ইন্টারফেরন ভাইরাসকে ধ্বংস করে। ওকে, ইন্টারফেরন কোন জাতীয় রাসায়নিক পদার্থ? ইন্টারফেরন হচ্ছে গ্লাইকোপ্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ। যা কি করে? যা ভাইরাসকে ধ্বংস করে। এই দুটো ইনফরমেশন কিন্তু এমসিকিউ এর জন্য ভালোই ইম্পর্টেন্ট। কাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো কি করে? কাইনিন বা ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, পাশাপাশি হিস্টামিন, এরা সবাই মিলে প্রদাহকে অনেক বেশি
প্রদাহকে অনেক বেশি বেশি বাড়িয়ে দেয়, প্রদাহ বাড়িয়ে দেয়। আমরা বলেছিলাম না যে যখন একটা জীবাণু দ্বারা আমাদের দেহ আক্রান্ত হলো তখন আশপাশের যে কোষগুলো আছে সেই কোষগুলো থেকে হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এই জাতীয় রাসায়নিক পদার্থ তৈরি হয়। রাসায়নিক পদার্থ তৈরি হলে প্রদাহ বেড়ে যায়। প্রদাহ হওয়া মানে কি, আমাদের যে রক্তনালীটা ছিল সেই রক্তনালীটা প্রসারিত হওয়া শুরু করে দিবে। রক্তনালী যখন প্রসারিত হবে তখন এই জায়গাটা দিয়ে বেশি বেশি পরিমাণে রক্ত পাস করবে। যখন আমরা স্কিন থেকে দেখতে যাব তখন দেখা যাবে কি অনেক বেশি রক্ত পাস করছে বলে জায়গাটা কিছুটা লাল হয়ে যাবে, জায়গাটা লাল হয়ে যাবে, জায়গাটা কিছুটা গরমও অনুভূত হবে, লাল হবে, গরম হবে। পাশাপাশি রক্তনালী প্রসারিত হওয়ার কারণে রক্তনালী থেকে কিছু প্লাজমা, পাশাপাশি কিছু কোষ, যেমন আমরা বলেছিলাম না ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এই কোষগুলো রক্তনালী থেকে বাইরে বের হয়ে যাবে। যখন রক্তনালী থেকে সে বাইরে হয়ে যাচ্ছে তখন ওভারঅল আশপাশের জায়গাটা স্কিন থেকে দেখলে মনে হবে কিছুটা ফোলা বা ফুলে যাচ্ছে, লাল হবে, গরম হবে, জায়গাটা ফুলে যাবে। আর আশপাশের যে স্নায়ু কোষ, নিউরন আছে, সেই নিউরনে যখন নাকি প্রেস করা শুরু করবে তখন সেখানে কিন্তু ব্যথা অনুভব হবে, তখন সেখানে ব্যথা অনুভব হবে। ওকে, তাহলে হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন ওরা কি করে, ওরা প্রদাহকে বাড়িয়ে দেয়। প্রদাহ বাড়িয়ে দিলে কোন কোন সিমটম গুলো দেখা যাবে দেহে, লাল হওয়া, গরম হওয়া, ফুলে যাওয়া এন্ড ব্যথা পাওয়া, এই সিমটম গুলো দেখা যাবে। এতে সুবিধা হবে কি, আমাদের যে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল ছিল, আমাদের যেই ম্যাক্রোফেজ, নিউট্রোফিল সেগুলো খুব সুন্দর মতো রক্তনালী থেকে বাইরে চলে আসতে পারবে, কারণ রক্তনালীর ভেদ্যতা বেড়ে যাবে। নিউট্রোফিল, ম্যাক্রোফেজ রক্তনালীর ভেদ্যতা বেড়ে যাওয়ার কারণে বের হয়ে যেতে পারবে, বের হয়ে গিয়ে অপসোনাইজড হওয়া যে জীবাণু আছে সেটাকে ভক্ষণ করে ফেলতে পারবে। ওকে, তাহলে আমরা এখানে অনেকগুলো এমসিকিউ ইনফরমেশন পড়ে ফেললাম। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ, অনেকবারই কিন্তু এটা চলে আসে যে ইন্টারফেরন আসলে কোন ধরনের রাসায়নিক পদার্থ এন্ড সেটা কাকে ধ্বংস করে, ভাইরাসকে ধ্বংস করে। সামনের দিকে যাই, ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য কোনটি? ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য কি? এটি একটি অ্যান্টিজেন উপস্থাপক কোষ। অবশ্যই ঠিক আছে, অ্যান্টিজেন উপস্থাপক কোষ, ইংলিশে আমরা বলতে পারি অ্যান্টিজেন, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসি। আর কে কে আছে? এপিসি আমরা জানি, ম্যাক্রোফেজ তো আছেই, ম্যাক্রোফেজ তো আছেই, এছাড়া আছে ডেনড্রাইটিক কোষ, ডেনড্রাইটিক কোষ, ডেনড্রাইটিক কোষ, আর আছে আমাদের বি লিম্ফোসাইট। ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক কোষ আর বি লিম্ফোসাইট, এই তিনটাই হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি। খুবই ভালো কথা, এটি ফ্যাগোসাইটোসিস সম্পন্ন করে। অবশ্যই ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস তো সে করবেই। আর কে কি করে? আর করে হচ্ছে নিউট্রোফিল। ম্যাক্রোফেজও করে, আর করে হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিল। পরবর্তী অপশনে বলেছে এটি সাইটোকাইন নিঃসৃত করে। এটাও ঠিক আছে, কেন জানো? কারণ এই যে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ রক্তনালী থেকে বাইরে বের হতে পারছিলই কেন? প্রদাহ হচ্ছে বলে। যখন ম্যাক্রোফেজ জিনিসটাকে আসলে ফিল করে যে আমি রক্তনালী থেকে বের হতে পেরেছি কারণ প্রদাহ হচ্ছে, তাহলে আমি যদি চাই আমার আরো ফ্রেন্ডসরা, আরো ম্যাক্রোফেজরা রক্তনালী থেকে বাইরে আসুক, তাহলে আমাকে প্রদাহ বাড়াতে হবে। প্রদাহ বাড়াতে হলে আমাকে হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন বাড়াতে হবে। আর কিছু রাসায়নিক পদার্থ আছে, এই রাসায়নিক পদার্থকে ওভারঅল একসাথে বলা হয় সাইটোকাইন, যারা কিনা প্রদাহকে বাড়ায়। সাইটোকাইন গুলো প্রদাহকে বাড়ায়, সেই সবকিছু তৈরি করায় সে বাড়িয়ে দিবে। ওকে, তাহলে কি বললাম? ম্যাক্রোফেজ রক্তনালীর বাইরে বের হতে পারছিল কারণ সেখানে প্রদাহ হচ্ছিল, তাই সে এরকম টাইপের কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে যেগুলো প্রদাহকে বাড়িয়ে দিবে, যেমন সাইটোকাইন। সাইটোকাইন সে নিঃসৃত করলে প্রদাহ বেশি বেশি হবে, যত বেশি প্রদাহ হবে তত বেশি ম্যাক্রোফেজ রক্তনালী থেকে বের হতে পারবে। ওকে, সো কারেক্ট অ্যান্সার এখানে কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ডি, 1 2 3 এই তিনটাই। তাহলে চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম বা শাল দুধের মাধ্যমে মায়ের থেকে বাচ্চার দেহে প্রতিরক্ষার ব্যবস্থা হয়? তাহলে কলোস্ট্রাম বা শাল দুধের মাধ্যমে মায়ের থেকে বাচ্চার দেহে কোন অ্যান্টিবডি আসে? আইজিএ, তোমরা জানো তাই না? কোন অ্যান্টিবডি আসে? আইজিএ। আর এটা কোন ধরনের প্রতিরক্ষা? আমরা আগেই বলেছিলাম এটা হচ্ছে অবশ্যই একটা প্রাকৃতিক প্রতিরক্ষা, এবং যেহেতু বাচ্চার বডিতে আসলে কোন ধরনের অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, সো এটা অক্রিয় প্রতিরক্ষা। বাচ্চার বডিতে তৈরি হচ্ছে না, মায়ের বডি থেকে সে পাচ্ছে, সো বাচ্চার ক্ষেত্রে এটা হচ্ছে অক্রিয় প্রতিরক্ষা।
প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। সো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সি। অ্যান্সার হবে সি। তো বাদ বাকি প্রতিরক্ষাগুলো সম্পর্কে যদি একটু বলতে চাই, প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা মানে হচ্ছে প্রাকৃতিক ভাবে তুমি যদি কোনো রোগে আক্রান্ত হও, কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হও, তখন তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে। জীবাণুর অ্যান্টিজেন দ্বারা আক্রান্ত হলে তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, প্রাকৃতিক ভাবেই হবে। এইটাই হচ্ছে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। সো তুমি যদি কোনোভাবে ন্যাচারালি জীবাণু দ্বারা আক্রান্ত হয়, ন্যাচারালি যদি রোগ আক্রান্ত হও বা জীবাণু দ্বারা আক্রান্ত হও, তখন কিন্তু এটা তৈরি হবে। ন্যাচারালি যদি জীবাণু দ্বারা আক্রান্ত হও। ওকে, খুবই ভালো কথা। এরপরে বলা আছে কিসের কথা? এরপরে বলা আছে কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা মানে কৃত্রিম ভাবে তোমাকে অ্যান্টিজেন বডির ভেতরে প্রবেশ করানো হচ্ছে, যার কারণে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। কৃত্রিম ভাবে হচ্ছে কোথায় হয়? আমরা অলরেডি বলে ফেলেছি, টিকাতে। টিকাতে আমরা কোনো একটা জীবের দেহ, কোনো একটা জীবাণুর পুরো কোষটা নিষ্ক্রিয় অবস্থায় অথবা মৃত অবস্থায় অথবা কোষের একটা অংশ বা কোষ থেকে নিঃসৃত হওয়া কোনো টক্সিন আমরা অন্য আরেকটা মানুষের দেহে প্রবেশ করিয়ে দিচ্ছি। যেহেতু এটা কৃত্রিম ভাবে হচ্ছে, এই জন্য এটাকে বলছি কৃত্রিম প্রতিরক্ষা। যেহেতু সক্রিয়ভাবেই আমার দেহের ভেতরে অ্যান্টিজেন থেকে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেই জন্য আমরা এটাকে বলছি সক্রিয় প্রতিরক্ষা। লাস্টলি কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা মানে কি? কৃত্রিম ভাবে তুমি তোমার বডিতে কিছু একটা প্রবেশ করাবা। কি প্রবেশ করাবা? যেহেতু অক্রিয়, সরাসরি অ্যান্টিবডি তোমাকে প্রবেশ করাতে হবে। সো এখানে আমরা প্লাজমা থেরাপির উদাহরণটা দিতে পারি। প্লাজমা থেরাপির উদাহরণ দেওয়া যেতে পারে। প্লাজমা থেরাপিতে কি করা হয়? প্লাজমা বা রক্তের যেই রক্ত রস আছে, তার মধ্যে যে অ্যান্টিবডি আছে সেটা সরাসরি একজন ব্যক্তির দেহে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ওকে, তাহলে একটা সিম্পল কথা মনে রাখবা, সক্রিয় মানে তোমার দেহে অ্যান্টিজেন প্রবেশ করবে। সক্রিয় মানে তোমার দেহে অ্যান্টিজেন প্রবেশ করবে, এন্ড এই অ্যান্টিজেন থেকে পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি হবে। সক্রিয় মানে দেহে অ্যান্টিজেন প্রবেশ, সেটা হতে পারে প্রাকৃতিক ভাবে হয়েছে ইনফেকশন হয়ে, অথবা হতে পারে কৃত্রিম ভাবে হয়েছে টিকা দিয়ে। আর অক্রিয় মানে হচ্ছে তোমার দেহে অ্যান্টিবডি প্রবেশ করবে। অক্রিয় মানে দেহে অ্যান্টিবডি প্রবেশ করবে। অ্যান্টিবডি প্রবেশ করতে পারে প্রাকৃতিক ভাবে মায়ের থেকে, মায়ের অমরার মাধ্যমে, অথবা শাল দুধ থেকে, অথবা ব্রেস্ট মিল্ক সবসময় IgA ধারণ করে সেখান থেকে, অথবা কৃত্রিম ভাবে প্লাজমা থেরাপি বা এরকম কিছু টেকনিকের মাধ্যমে। ওকে, যদি তুমি এই দুইটা কি পয়েন্ট মনে রাখো, সক্রিয় মানে অ্যান্টিজেন, অক্রিয় মানে অ্যান্টিবডি দেহে প্রবেশ করবে, তাহলেই মোটামুটি সবগুলো পয়েন্ট আশা করি মনে থাকবে। বাদ বাকি যে অপশন গুলো আছে, এখান থেকেও কিন্তু MCQ কোয়েশ্চেন আসে, মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট এটা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। স্মৃতিকোষ কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে? আমরা পড়েছিলাম যখন নাকি হেল্পার টি কোষ উদ্দীপ্ত হয়, সে নিজে আরো টি কোষকে উদ্দীপ্ত করে, আবার বি কোষকে উদ্দীপ্ত করে। বি কোষের যখন বারবার বিভাজন হয়, তখন একটা অংশ গিয়ে কি তৈরি করছে? আমাদের প্লাজমা কোষ তৈরি করছে। বাদ বাকিরা কি তৈরি করে? বাদ বাকিরা তৈরি করে মেমোরি কোষ। আবার আমাদের যে টি কোষ আছে, সেই টি কোষ থেকেও কিন্তু মেমোরি কোষ তৈরি হচ্ছে, তাই না? তাহলে মোটামুটি আমরা বলতে পারি মেমোরি টি কোষ, মেমোরি বি কোষ, দুই ধরনের মেমোরি কোষই আলটিমেটলি তৈরি হচ্ছে কোথা থেকে? কোনো না কোনো একটা ধরনের লিম্ফোসাইট থেকে। লিম্ফোসাইট। সো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডেফিনেটলি ডি, লিম্ফোসাইট। মোনোসাইট, বেইজোফিল, ইউসিনোফিল, লিম্ফোসাইট, এদের মধ্যে অ্যান্সার হবে হচ্ছে লিম্ফোসাইট। নেক্সট কোশ্চেনে চলে যাই। ক্যান্সার কোষ ধ্বংস করে কোনটা? আমরা বলেছিলাম যে লিম্ফোসাইটের মধ্যে এক ধরনের লিম্ফোসাইট আছে NK সেল, সহজাত মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল NK সেল। এই NK সেল কি করে? এই NK সেল আমাদের দেহের মধ্যে থাকা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া টিউমার কোষ বা ক্যান্সার কোষ এবং আমাদের দেহে বাইরে থেকে প্রবেশ করা যে ভাইরাসগুলো আছে, সেই ভাইরাসগুলোকে ধ্বংস করে। কিভাবে করে এই কাজটা? তারা আসলে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যেমন হচ্ছে সাইটোটক্সিন, পারফোরিন আর হচ্ছে গ্রানাইজাইম। সাইটোটক্সিন, পারফোরিন, গ্রানাইজাইম। এই ধরনের রাসায়নিক পদার্থগুলো ক্ষরণ হলে লাভ কি? ধরো এটা যদি আমাদের
এটা যদি আমাদের একটা টিউমার কোষ হয়, সেই টিউমার কোষের উপরে সাইটোটক্সিন, পারফোরিন, গ্রানাইজাইম কাজ করে কোষের যে কোষঝিল্লি ছিল সেই কোষঝিল্লিকে ছিদ্র করে দিবে। কোষঝিল্লি ছিদ্র হয়ে গেলে কোষের ভেতরে যত ধরনের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল, পানি, গুরুত্বপূর্ণ কিছু আয়ন, সব কোষের বাইরে চলে যাবে। আলটিমেটলি কোষটাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এভাবেই আমাদের ন্যাচারাল কিলার সেল, যেটা আসলে একটা টাইপ অফ লিম্ফোসাইটের একটা ধরন হচ্ছে ন্যাচারাল কিলার সেল, এই লিম্ফোসাইটের একটা ধরন ন্যাচারাল কিলার সেল, টিউমার কোষ, ভাইরাস, এদের ওপর সাইটোটক্সিন, পারফোরিন, গ্রানাইজাইম দিয়ে এদের ওপর ছিদ্র তৈরি করে দেয়। কোষঝিল্লিতে ছিদ্র তৈরি করলে আলটিমেটলি কোষটা কিন্তু মারা যাবে। ওকে, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডি, এনকে কোষ। বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট বা মনোসাইট কোনোটাই কিন্তু অ্যান্সার হবে না। সবচেয়ে স্পেসিফিক অ্যান্সার হচ্ছে এখানে এনকে কোষ। নেক্সট কোয়েশ্চেন চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলেছে WHO যে 6টা রোগের টিকা দেয় সেই 6টা রোগ আসলে কি? আসলে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রোগ্রাম করেছে, যেই প্রোগ্রামটাকে আমরা বলি কি ইপিআই। ইপিআই মানে কি? ইপিআই মানে হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশনের আন্ডারে কি করা হয়? এর আন্ডারে মানুষকে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়। কেন টিকা দেওয়া হয়? যাতে বিভিন্ন ধরনের রোগগুলো থেকে প্রতিহত করা যায়, দেহকে যাতে অ্যাক্টিভ করা যায়, অ্যান্টিবডি তৈরি করা যায়। তো আগে একেবারে শুরুর দিকে WHO আসলে 6টা রোগের টিকা দিত, এখন সেটাকে বাড়াতে 12টা রোগের টিকা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে রোগগুলো কি সেটা তোমাদেরকে একটু বলে দিই। বাচ্চা যখন জন্ম হয়, জন্মের পরপরই তাকে দেয়া হয় যক্ষ্মা রোগের জন্য বিসিজি টিকা। তাহলে যক্ষ্মার জন্য দেয়া হয় কি? বিসিজি টিকা। ঠিক জন্মের পরপরই দেওয়া হয়। বাচ্চা যখন একটু বড় হয়, 6 সপ্তাহ, 10 সপ্তাহ আর 14 সপ্তাহ বয়সে দেয়া হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেয়া হয়। পেন্টাভ্যালেন্ট। ওকে, পেন্টাভ্যালেন্ট নাম থেকেই বোঝা যাচ্ছে, কিন্তু পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটার মধ্যে আসলে 5টা রোগের জন্য টিকা দেয়া হবে। 5টা রোগ আসলে কি কি? 5টা রোগের একটা হচ্ছে ডিপথেরিয়া, আরেকটা হচ্ছে পারটুসিস বা হুপিং কাশি বা পারটুসিস, টিটেনাস বা ধনুষ্টঙ্কার, এছাড়াও হেপাটাইটিস বি এর জন্য দেয়া হয় হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে, আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি এর বিরুদ্ধে দেয়া হয় হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, মানে যাতে ইনফ্লুয়েঞ্জা না হয়। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। ওকে, তাহলে কি হলো? বিসিজি যক্ষ্মার জন্য দেয়া হচ্ছে, পেন্টাভ্যালেন্ট দেয়া হচ্ছে 5টা রোগের জন্য। রোগ 5টা কি কি? ডিপিটি, হেপাটাইটিস বি আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। তাহলে এখানে আমি কয়টা রোগ অলরেডি পেয়ে গেলাম? অলরেডি কিন্তু 6টা রোগের বিরুদ্ধে টিকার কথা আমাদের বলা হয়ে গেল। আর কি কি থাকে চলো বলে ফেলি। এছাড়াও দেয়া হয় পিসিভি ভ্যাকসিন, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। কেন দেয়া হয়? নিউমোনিয়া প্রতিরোধ করার জন্য নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন দেয়া হয়। ওরাল পোলিও ভ্যাকসিন দেয়া হয়। ইন্ট্রাভেনাস মানে রক্তের মধ্যেও পোলিও ভ্যাকসিন দেয়া হয়। কিসের জন্য দেয়া হয়? পোলিও প্রতিরোধ করার জন্য। এছাড়াও দেয়া হয় এমএমআর ভ্যাকসিন। কেন দেয়া হচ্ছে? এমএমআর ভ্যাকসিন দেয়া হচ্ছে এম ফর মিজলস, এম ফর মামস, আর ফর রুবেলা, এই 3টা প্রতিরোধ করার জন্য। মিজলস এর বাংলা হচ্ছে হাম। সো মিজলস মানে হাম, দেন মামস, আর আরতে হচ্ছে রুবেলা। মিজলস, মামস আর রুবেলা, এই 3টা প্রতিরোধ করার জন্য দেয়া হচ্ছে এমএমআর। এছাড়া নতুন যুক্ত করা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিনের জন্য কি দেয়া হচ্ছে?
টাইফয়েডের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হচ্ছে? টিসিভি, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন কেন দেওয়া হচ্ছে? টাইফয়েড প্রতিরোধ করার জন্য, টাইফয়েড প্রতিরোধ করার জন্য। ওকে, তাহলে শুরুতে WHO যে ইপিআই নামের প্রোগ্রামটা চালু করেছিল, পূর্ণরূপ হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, সেই ইপিআই প্রোগ্রামের আন্ডারে 6টা রোগের জন্য টিকা দেওয়া হতো একেবারে শুরুর দিকে। আস্তে আস্তে সেটাকে বাড়িয়ে কয়টা রোগের জন্য করা হলো? বর্তমানে সেটাকে বাড়িয়ে করা হয়েছে 12টা রোগের জন্য। ঠিক আছে, 12টা রোগ। কি কি? যক্ষা, ডিপিটি, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, নিউমোনিয়া, পোলিও, এমএমআর, মিজলস, মামস, রুবেলা আর টাইফয়েড। এই মোট 12টা রোগের জন্য টিকা দেওয়া হচ্ছে। ওকে, কলেরার জন্য কিন্তু এখন টিকা দেওয়া হচ্ছে না। কেন? কারণ আমাদের দেশে এখন কলেরা হয়ই না। কলেরা কিন্তু একেবারেই নাই বললেই চলে। দেখো তো, বি নাম্বার অপশনেও কলেরা আছে, সি নাম্বার অপশনেও কলেরা আছে, ডি নাম্বার অপশনেও কলেরা আছে। যেহেতু আমাদের ক্ষেত্রে কলেরার টিকা দেয়া হয় না, সো এই তিনটার একটাও অ্যান্সার হবে না। অ্যান্সার হবে এ, যক্ষা। ওকে, যক্ষা, যক্ষা বিসিজি দেয়া হবে। টিটানাস, এই যে ডিপিটি, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, এই যে হেপাটাইটিসের এই যে টি দেয়া হচ্ছে, টি মানে কি? ধনুষ্টঙ্কার বা টিটেনাস, ধনুষ্টঙ্কার বা টিটেনাস রোগের ভ্যাকসিন। টি ফর টিটেনাস। ওকে, টিটেনাস বা বাংলায় আমরা বলি ধনুষ্টঙ্কার, সেই টিটেনাসের ভ্যাকসিন। ডিপথেরিয়ার জন্য দেয়া হচ্ছে হুপিং কাশি, এই যে পি, পার্টোসিস, হুপিং কাশি। পোলিও, দেখো পোলিওর জন্য 2টা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ওপিভি, আইপিভি। এছাড়াও হাম, এই যে এমএমআর দেওয়া হচ্ছে, মিজলসে হাম প্রতিরোধ করবে। সো এভাবে WHO কিন্তু ইপিআই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন দেশে বিভিন্ন রোগের জন্য টিকাগুলো দিচ্ছে। বাংলাদেশেও এই প্রোগ্রাম চালু আছে। তাহলে পরবর্তী প্রশ্ন চলে যায়, ভ্যাকসিন বা টিকা দ্বারা প্রতিরোধ করা যায় কোনটি? ভ্যাকসিন বা টিকা দ্বারা কোনটার প্রতিরোধ করা যায়? এইডস, ডেঙ্গু, ক্যান্সার একটাও না। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি, যক্ষা। আমরা পড়লাম মাত্র, তাই না? যক্ষার যে টিকা, সেই টিকার নাম কি? সেই টিকার নাম হচ্ছে বিসিজি ভ্যাকসিন, বিসিজি ভ্যাকসিন। যক্ষা রোগের টিকা হচ্ছে বিসিজি ভ্যাকসিন। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলেছে, হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে কোন অ্যান্টিবডি? হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে কোন অ্যান্টিবডি? এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দাও। ওকে, আমরা অনেক অনেক অ্যান্টিবডির কাজ পড়লাম, 5 ধরনের অ্যান্টিবডি ছিল, তাদের প্রত্যেকের কাজ আমরা আলাদা আলাদা ভাবে পড়েছি। আই হোপ তোমাদের খুব ভালোভাবে এই জিনিসটা মাথায় ঢুকেছে। এদের মধ্যে একটা অ্যান্টিবডি ছিল যে হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে। তোমাদের যদি পড়াশোনাগুলো ভালো মাথায় ঢুকে থাকে, অবশ্যই এটা তোমরা অ্যান্সার করতে পারবা। তোমরা এটার অ্যান্সারটা কমেন্টে জানিয়ে দিও। আমি আর এটার অ্যান্সার কিন্তু বলছি না। ওকে, তাহলে আমাদের আজকের পড়াশোনা ছিল মোটামুটি এই পর্যন্তই। যারা যারা শেষ পর্যন্ত ছিলা, আশা করি তোমাদের অনেক উপকার হওয়ার কথা। তাহলে তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।